ভাইয়া আসসালামু আলাইকুম। মাইক্রোফোন মিউট করা ভাইয়া ভাইয়া। আপনার মাইক্রোফোনটা মিউট করা। ও আচ্ছা আচ্ছা, সরি। হ্যাঁ, আমি হচ্ছে লাইটটা একটু জ্বালাই নেই। ঝঙ্কার ভাই আমাদের কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা মনে হয় শুরু করে দিই, সেটাই ভালো হবে। শিওর। আসসালামু আলাইকুম। IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ চিটাং ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আজকের সেমিনার দ্য কি টু ওয়েব ডেভেলপমেন্ট গাইডলাইন উইথ ঝঙ্কার মাহবুবকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই অবগত আছেন, IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ চিটাং ইউনিভার্সিটি বর্তমান করোনা পরিস্থিতিতে বিগত এক বছরের বেশি সময় ধরে অনলাইনে নিজেদের কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে। এই ধারাবাহিকতায় আমরা ভিন্ন ভিন্ন টপিকের উপর ওয়েবিনার ও ওয়ার্কশপ আয়োজন করতে পেরেছি। প্রতিটি ওয়েবিনারে আপনাদের প্রাণবন্ত অংশগ্রহণ আমাদেরকে কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। আমাদের আজকের ওয়েবিনার দ্য কি টু ওয়েব ডেভেলপমেন্ট গাইডলাইন উইথ ঝঙ্কার মাহবুব, এই ওয়েবিনারে আজকে উপস্থিত আছেন দেশের স্বনামধন্য ওয়েব ডেভেলপার ঝঙ্কার মাহবুব ভাই। উনি তার অসম্ভব ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিতে পেরেছেন বলে আমরা ঝঙ্কার মাহবুব ভাইয়ের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ঝঙ্কার ভাইকে নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে বলতে হচ্ছে যে উনি প্রায় 10 বছরের বেশি সময় ধরে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছেন। একজন সিনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে ইউএসএ তে নেলসন কোম্পানিতে চাকরি করছেন। এছাড়াও তিনি প্রোগ্রামিং হিরো নামে একটি কোম্পানির ফাউন্ডার এবং সিইও হিসেবে আছেন। এছাড়াও তিনি বিভিন্ন ধরনের বই লিখেছেন প্রোগ্রামিং সংক্রান্ত, ওয়েব ডেভেলপমেন্ট সংক্রান্ত মোটিভেশন নিয়ে, এবং তিনি একই সাথে একজন সফল ইউটিউবার। আমরা আমাদের IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের পক্ষ থেকে ঝঙ্কার ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের সেমিনারে। আমাদের আজকের সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ চিটাং ইউনিভার্সিটির কাউন্সিলর এবং ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম স্যার। শঙ্কর ভাই, আপনার কাছে মানে আপনি এত ব্যস্ত মানুষ, তার মধ্যেও আপনি আমাদেরকে সময় দিতে পেরেছেন, এজন্য আসলে আমরা আপনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিতে পারছেন। আহ ভাইয়া, প্রথমে আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আপনি তো বুয়েট আইপি এর একজন স্টুডেন্ট ছিলেন, সেটা নিয়ে পড়ালেখা করেছেন। সেই ব্যাপারটাই ছিল, টোটালি একজন নন সিএসসি ফিল্ডের একজন মানুষ ছিলেন। তারপরে হঠাৎ করে ইউএসএ তে গিয়ে সিএসসি ফিল্ডের উপরে মাস্টার্স করা, এবং সেখান থেকে পরবর্তীতে আজকে আমরা যেই ঝঙ্কার মাহবুব ভাইকে দেখছি, একজন সফল ওয়েব ডেভেলপার, একজন এন্টারপ্রেনার, এবং এই প্রোগ্রামিং বা ওয়েব রিলেটেড সেকশন নিয়ে ইউটিউবে কাজ করা, বিগিনারদের জন্য কাজ করা। এই মোটিভেশনটা আপনি কোথা থেকে পেলেন, মানে হঠাৎ করে এই সিএস ফিল্ডের দিকে মুভ করাটা সম্পূর্ণ ভিন্ন একটা ফিল্ড থেকে? থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। তো এই জিনিসটা একটা ট্রানজিশনের মধ্য দিয়ে ছিল। So, আমি মাস্টার্স করতে ছিলাম ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটিতে। তখন আমার মেইন ট্রিগারটা ছিল একটা ইন্টার্নের মধ্যে। সো ইন্টার্নে আমার কাজটা ছিল ওদের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ইন্টার্ন হিসেবে আমি হায়ার্ড হই সামারে। হায়ার্ড হওয়ার পরে ওদের কিছু প্রসেস ইমপ্রুভমেন্ট রিলেটেড কিছু রিকমেন্ডেশন বা সাজেশন আমি দেই। দেওয়ার পরে তারা ওটাকে পছন্দ করে ইমপ্লিমেন্ট করা শুরু করে দেয়। তো ইমপ্লিমেন্ট করা শুরু করে দিলে এবং ইমপ্লিমেন্টেশনে হচ্ছে আমি পাশে বসেছিলাম যে আচ্ছা এই জিনিসগুলো করা হচ্ছে, ওরা এক্সিকিউট করতেছে, টেস্ট করতেছে। যেহেতু এটা ছিল অনেকটা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের ইন্টিগ্রেশন এবং ওদের প্রসেস ইমপ্রুভমেন্ট রিলেটেড, তো সেটা আমি একদম পাশে বসেই দেখতেছি যে এই জিনিসগুলো করতেছে, ওরা সেট আপ করতেছে। তারপর আমাকে দিয়ে এখান থেকে বলতেছে যে ঠিক আছে কিনা দেখো, ফ্লোরে গিয়ে দেখো ঠিক আছে কিনা। আমি খুব ক্লোজলি দেখলাম যে আসলে কোডিং কয়েক লাইন কোড লিখতেছে, তারপরে এটা চেঞ্জ হচ্ছে, আচ্ছা এটা কাজ করতেছে না, আবার এটা চেঞ্জ করে আবার টেস্ট করতেছে। একদম হ্যান্ডস অন একটা এক্সপেরিয়েন্স হয়। এটা হচ্ছে যে আমি তখন এতদিন পর্যন্ত আমি কোডিংটাকে অল্প অল্প একটু করতাম, শিখতাম, কিন্তু কখনো এইভাবে একটা প্রসেস ডেভেলপ করে একদম চোখের সামনে জিনিসটাকে ইমপ্লিমেন্ট করার জিনিসটা আমাকে সিগনিফিকেন্টলি আমার কাছে সামনে চলে আসে যে আচ্ছা জিনিসটা ও
এইভাবে এইভাবে হচ্ছে একদম চোখের সামনে দেখতেছি। তো সেখান থেকে ফেরত এসেই তখন কিছু ক্রিটিক্যাল ডিসিশন মেক করতে হয় যে আচ্ছা আমি মাস্টার্সটা যেটাতে কন্টিনিউ করতে সেটা কন্টিনিউ করবো নাকি সুইচ করব, সুইচ করলে কিভাবে করব এবং ফান্ডিংটা কিভাবে আসবে, এটা একটা বড় বিষয়। কারণ আমরা যারা হচ্ছে একটু হায়ার স্টাডি করতে চাই ম্যাক্সিমাম একটা স্কলারশিপের উপর ডিপেন্ড করি, ওটা দিয়ে আমাদের টিউশন ফি হোক, লিভিং এক্সপেন্স হোক, সেই জিনিসগুলো কভার করে। তো সেইখানে কিছু চ্যালেঞ্জ ছিল, সেটা কিছুদিন আমরা ওভারকাম করার পরে আস্তে যখন আমি হচ্ছে মাস্টার্সটা সুইচ করে ফেলি, মাস্টার্সটা কমপ্লিট করার আগে আরেকটা ইন্টার্ন করি, সেখানে কিছুটা শিখতে পারি, তারপরে চাকরিতে যাই। চাকরিটাও ওয়েব ডেভেলপমেন্টের উপরে ছিল না, চাকরিটা ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ব্যাক এন্ড রিলেটেড ছিল। সেখানে কিছুটা ব্যাক এন্ড কাজ করার পাশাপাশি অল্প একটু ফ্রন্ট এন্ডে কাজ করা লাগতো। আস্তে আস্তে ওয়েব ডেভেলপমেন্টের সাথে আমার পরিচয় চাকরির মাধ্যমেই ঘটে। তারপরে আমার কিছুদিন পরে চাকরিটা সুইচ করে নতুন যে চাকরিটাতে আসি, সেখানে এসে আসলে পুরোপুরি ওয়েব ডেভেলপমেন্টের ট্রানজিশন হয়। আর শিখানোর বিষয়টা আসে মূলত হচ্ছে আমি নিজে শিখতেছিলাম, নিজে যেহেতু শুরু করছি তখন প্রচুর শিখতে হয়। ওখানে একজন ডেভেলপার ছিল, সে আমাকে প্রচুর হেল্প করতো। এর পাশাপাশি হচ্ছে একটা জিনিস সেই বললো যে তুমি যদি হচ্ছে নিজে শিখার পাশাপাশি যদি শিখানোর চেষ্টা করো তাইলে তোমার শিক্ষাটা আরো অনেক বেশি ভালো হয়। তো সে হচ্ছে ব্লগ লিখতো বা স্ট্যাক ওভারফ্লোতে অ্যান্সার দিত, আমি কয়েকটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি, সেগুলো আমি দিছি। এর পাশাপাশি একটা মিট আপ এখনো আছে, কোভিডের কারণে একটু ইন্টারাপ্টেড, বাট সেই আমলে হচ্ছে মিট আপে গিয়ে আমি হচ্ছে কিছু জাভা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক ছিল, প্রথমটা লোডাস নামে একটা জিনিস ছিল, সেই লোডাস নিয়ে হচ্ছে প্রথম প্রেজেন্টেশন দেই। দেওয়ার পরে আস্তে 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 ওইখানে শেখানোর চেষ্টা করি। সেইটাই কিছুদিন পরে ইংলিশ ইউটিউব করার চেষ্টা করি, ইংলিশ ইউটিউব কিছুদিন করানোর পরে তারপরে আস্তে আস্তে বাংলায় ইউটিউবের দিকে ট্রানজিশন হয়। তো এটা একটা লম্বা একটা জার্নি, ছোট করে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে অবশ্য আমার পরিচয়টা বলতে গেলে অনেকদিন থেকে আপনাকে অনেকদিন থেকে চিনি জানি। তো আমি ডিরেক্টলি ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কোশ্চেনে যাওয়ার আগে আমি একটা শর্ট কোশ্চেন আপনাকে করতে চাই। যেমন আমরা যদি কোনো কিছু শিখতে যাই অ্যাকচুয়ালি, তাই না? তো প্রথম থেকে আমরা কিন্তু একটা ডিলেমাতে থাকি যে আমি কি শিখবো, এটা শিখবো নাকি ওইটা, আমি গ্রাফিক্সে যাবো নাকি আমি গেম ডেভেলপমেন্ট শিখবো নাকি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো। এইটা বেস করে অ্যাকচুয়ালি আমরা জানতে চাই যে এই এই যে টেকনোলজি আমি যেটা শিখতেছি বা শিখতে যাব, এটার ফিউচার ভ্যালুটা কেমন। তো এইগুলা করতে করতে দেখা যায় যে একটা সময় আমাদের মোটিভেশন নেওয়ার ক্ষমতাটাও অ্যাকচুয়ালি হারাই যায়, এবং আমরা আমাদের বেস্ট যেটা আমি পারতাম বা ভালোবাসি সেটাকে আমি অ্যাকচুয়ালি অ্যাট লাস্টে কি পিক করতে পারতেছি না। এই যে একটা লুপের ভিতরে আমরা যে পড়ে যাই এবং একটা বছর দুইটা বছর আমরা যে শেষ করতেছি, তো এখান থেকে বের হয়ে আসার জন্য যদি কেউ কিছু গাইডলাইন আমাদেরকে দিতেন আর কি। হ্যাঁ, তো প্রথম জিনিসটা ঠিকই, কারণ আমরা যখন হচ্ছে স্পেশালি স্টুডেন্ট থাকি আমাদের চারপাশে আমরা ফ্রেন্ডদের দিকে তাকালে দেখতে পাই যে বিভিন্ন জন বিভিন্ন দিকে যথেষ্ট ভালো করতেছে অথবা আগে থেকে ভালো জানে বা ভালো করে। কেউ হয়তো এই যে গ্রাফিক্স এর কথা অথবা কেউ ওয়েব ডেভেলপমেন্টের কথা, দুই একজন হয়তো ফ্রিল্যান্সিং করে, দুই একজন আবার দেখা যাচ্ছে অন্য জিনিসের হয়তো সে বিজনেস করতেছে, এটা সেটা করতেছে, আমাদের চারপাশেই কিন্তু আছে। তো প্রবলেম হচ্ছে যে আমরা যেটাকে দেখি তখন আমাদের যেহেতু ওপেন মাইন্ডেড থাকে, স্টুডেন্ট ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছে, তখন সবকিছু আমাদের কাছে ওই যে যারে দেখি তারই ভালো লাগে এরকম একটা বিষয়, যেখানে সেখানেই ভালো লেগে যায় আর কি। তো এই ভালো লাগা থেকে এই এই চেঞ্জ বা ভেরিয়েশনটা খারাপ হয় তখন যখন আমরা এই চেঞ্জ আর ভেরিয়েশনের লাইনে কিছু না করি। আর যদি অল্প কিছু করে আমরা ছেড়ে দিই তাহলে এটা অতটা খারাপ না। একটু ডিটেলে বললে বোঝা যাবে যে আচ্ছা আমি হয়তো ডিজাইনার হব না, কিন্তু আমি হয়তো এক সপ্তাহ ডিজাইন নিয়ে হচ্ছে একটু ঘাটাঘাটি করলাম, দুই একটা বানানোর চেষ্টা করলাম, তারপরে ভালো লাগলো না ছেড়ে দিলাম। এটা হচ্ছে এক ধরনের সিচুয়েশন। আবার কয়েকদিন পরে হয়তো আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে এটা করবো না, আমি অ্যাপ বানাবো, অথবা আমি হচ্ছে ক্রিপ্টো কারেন্সি বা ব্লক চেইন রিলেটেড, সবাই বলে আমি এটা রিলেটেড কাজ করবো, এবং এই রিলেটেড আমি 1-1.5 মাস 2 মাস কাজ করছি, তারপরে ছেড়ে দিছি। এটাকে আমি অতটা খারাপ বলবো না। খারাপ হচ্ছে যারা একদম কিছুই করে না, বসে বসে চিন্তা করে যে আচ্ছা এটা করব, এটা করা উচিত হবে কিনা, কয়দিনে লাভ হবে, টাকা কত কামাবো, কয়দিনে কামাবো, কত বড় হবো, এই বসে চিন্তা চিন্তা করে, কিন্তু শেখার কাজটা করে না। তাইলে ওদের আসলে কোনো গেইনই হয় না, ওরা ওই শূন্যের মধ্যে থেকে যায়। আর যারা অল্প একটু কিছু দূর করলো, হয়তো 1-1.5 মাস 2 মাস করলো, তারপরে ভালো লাগলো না ছেড়ে দিল, তারা অ্যাটলিস্ট
প্রাথমিক আইডিয়াটা নিল এবং এই ভিতরে কি কি জিনিস আছে পুরো জিনিস না জানলেও যদি কখনো তা আরেকটু করা লাগে সে কিন্তু একদম একটা স্টেপ বা দুইটা স্টেপ দিয়ে দিছে। তো যারা ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার আছে তাদের জন্য এই ভেরিয়েশনটা যদি হালকা হইলেও কিছু শিখে তাইলে আমি এটাকে ভালো বলি, কারণ লং টার্মে এসে যখন আবার দেখবে যে সবগুলোর সাথে কিছুটা কানেকশন হয়ে যায়, তখন আশেপাশের ব্রাঞ্চ গুলো সম্পর্কে সে যদি অল্প একটু জানে তাহলে ওভারঅল কাজটাকে ম্যানেজ করাটা তার জন্য ইজিয়ার হয়। এটা হচ্ছে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার। যারা থার্ড ইয়ারে আসছে বা ফোর্থ ইয়ার আছে তাদের ক্ষেত্রে কিন্তু তারা একটা ডিসিশন মেক করা উচিত যে আমি হয়তো ওয়েব ডেভেলপমেন্টে যাব বা অ্যাপ ডেভেলপমেন্টে যাব, ব্যাক এন্ডে যাব বা কিছু একটা যাব, এবং মোটামুটি 1 বছর কান দুইটাকে বন্ধ করে রাখতে হবে, কানে একদম তালা দিয়ে দিতে হবে। কারণ কানে যদি আমরা তালা না দেই তাহলে ওই লুপের ভিতরে পড়ে যাব এবং লুপের ভিতরে পড়ে গিয়ে আমাদের একটা ভার্টিক্যাল গ্রোথ হবে না এবং আমরা ফাইনাল ইয়ারে চলে আসব। ফাইনাল ইয়ারে আসার পরে আমাদের দেখা যাচ্ছে পাস টাস করে ফেলছে, কিন্তু আমি এখনো হয়তো আমার যে নলেজটা আছে, যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে, এটাকে কনভার্ট করে একটা চাকরিতে যেতে পারতেছি না। তো সামারি হচ্ছে লুপের ভিতরে যদি একটু একটু করেও করি, প্রথম বছর বা দ্বিতীয় বছর অল্প অল্প করে শিখি, ইনকমপ্লিট থাকে, ইটস ওকে। আর কিন্তু থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে এসে তখন একটু ফোকাসড হয়ে যেতে হবে এবং এই যে ডিসিশনটা আমরা নিচ্ছি একটা সঠিক ডিসিশন, এই ডিসিশনটা যে পারফেক্ট হইতে হবে, এই কারণে আমাদের কনসার্ন কেন আমরা ওটাতে ডিটারমাইন্ড হয়ে যেতে পারি না, ফোকাস হতে পারি না, কারণ মনের ভিতরে 2-3টা কনসার্ন থাকে যে আচ্ছা আমি কি পারবো, এটার ফিউচার কি আছে, আচ্ছা আমি ভুল করতে ফেলতেছি কিনা, অথবা আমি একবার চলে কি চেঞ্জ করতে পারবো না, মানে এই ধরনের এসুরেন্স তারা নিজেদের ভিতরে চায়। তো অ্যান্সার হচ্ছে যে এসুরেন্স আসলে কোনো দরকার নাই, বরং কেউ যদি কোনো একটা কাজ ভালোভাবে করে, সেটা একাডেমিক পড়াশোনা যদি ভালো করে করে, কোনো একটা লাইনে অথবা আধা লাইনও যদি সে ভালো করে করে, সেখানেও কিন্তু সে তার কেরিয়ারটাকে ডেভেলপ করে নিতে পারবে। শর্ত হচ্ছে যে কোনো লাইনে একটু তাকে বেশি দূর যাইতে হবে। তো যে ডিসিশনই হোক, আমি যেটা সবসময় বলি যে ব্যাড ডিসিশন বেটার দেন নো ডিসিশন, সো অর ইনডিসিশন যেটাই বলো আর কি। তো যদি খারাপ ডিসিশন হয় তাও যদি সেই লাইনে সে কিছু শিখে, ওইটা তার জন্য উপকার হবে আর কি। সো ডিসিশনটা মেক করে ফেলাটা এবং 6 মাস থেকে 1 বছর কান দুইটা বন্ধ রাখাটা খুব বেশি ইম্পর্টেন্ট, তাইলে আর লুপের ভিতরে পড়বে না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। খুব ক্লিয়ারলি একটা গাইডলাইন আমাদেরকে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এরপরে যেটা অ্যাকচুয়ালি হয়, আমি যদি সিএসসি ব্যাকগ্রাউন্ডের যারা তাদের ক্ষেত্রে বলি, তাদের ক্ষেত্রে প্রোগ্রামিং বিষয়টা কিন্তু একটা ডেইলি রুটিনের মতো, তাই না? তাদের প্রতিদিন খাবার দাবারের মতোই দেখা যাচ্ছে যে প্রোগ্রামিং জিনিসটা নিয়ে থাকতে হচ্ছে। তো সেক্ষেত্রে সে যদি পরবর্তীতে চায় যে আমি ওয়েব ডেভেলপমেন্টের দিকে সুইচ করব, তো সে কিন্তু ইজিলি এটা করতে পারে। কিন্তু নন সিএসসি যারা আছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা একটু টাফ হয়ে যায় সিচুয়েশনটা, কারণ প্রপার মোটিভেশন আবার এনভায়রনমেন্টের একটা বিষয় আছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ ধরেন ওয়েব ডেভেলপমেন্টটা শুরু করলো বাট বেশি দূর যেতে পারতেছে না, সামহাও এটাকে কন্টিনিউ না করতে পারে, সেটা আবার অফ হয়ে গেছে আর কি। কিন্তু এটা তার ভালো লাগে। তো এই ভালো লাগাটাকে কিভাবে বেশি দূর সে নিয়ে যেতে পারে একজন নন সিএসসি স্টুডেন্ট? হ্যাঁ, সিএসসির স্টুডেন্টও কিন্তু হচ্ছে যে খুব ভালো এনভায়রনমেন্ট পাচ্ছে বিষয়টা এরকম না। কারণ হচ্ছে তাকে যদি একাডেমিক পড়াশোনা চালাইতে হয় তার কিন্তু প্রচুর ভেরিয়েশন কোর্সে থাকে এবং কোর্সের অবজেক্টিভ গুলো থাকে হচ্ছে তাকে বিভিন্ন জিনিস সম্পর্কে পরিচয় করায় দেওয়া, এবং যে কোনো সেমিস্টারে তাকে যদি ওয়েব ডেভেলপমেন্টের একটা যদি কোর্স থাকেও যদি কখনো, কিন্তু তার পাশাপাশি আরো 2-3-4টা কোর্স থাকে। তো সেই জন্য সে ওয়েব ডেভেলপমেন্ট অথবা যে কোনো একটা পার্টিকুলার ফিল্ডেই হোক না কেন, সেটা অ্যাপ ডেভেলপমেন্ট হোক বা অন্য কিছু একটা হোক, সেখানে কিন্তু সে খুব বেশি ডেপথে যাওয়ার সুযোগ পায় না এবং কুইকলি সুইচ করে ফেলে। বাট তার সুবিধা হচ্ছে তার ক্লাসমেট এবং তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, ক্লোজ ফ্রেন্ডের মধ্যে আরো 8-10 জন আছে যারা হয়তো কোনো একটা সাইডে তাদের পড়াশোনার পাশাপাশি পার্সোনাল ইন্টারেস্ট হোক, প্যাশন নিয়ে হোক, তারা কিছু একটা করতেছে। এই চান্সটা বা এই ইনডাইরেক্ট এনভায়রনমেন্টটা তারা একটু বেশি পায় বা একাডেমিকের অংশ হিসেবে পায়। একজন নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে হচ্ছে তার ক্ষেত্রে সিচুয়েশনটা আরেকটু ডিফারেন্ট। একে তো তার ফ্রেন্ড সার্কেলটা, সাপোজ ধরলাম কেউ একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়তেছে অথবা কেউ একজন ইসলামিক হিস্ট্রি পড়তেছে বা বা ইংলিশ বা বাংলা কোনো একটা সাবজেক্টে পড়তেছে। এখন তার ফ্রেন্ড সার্কেল বা তার ক্লাসমেটরা কিন্তু সিএসসি রিলেটেড জিনিস নিয়ে আলোচনা করবে না, তারা তাদের একাডেমিক জিনিস নিয়ে আলোচনা করবে, প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে একাডেমিক সাবজেক্টও কিন্তু তাকে পড়াশোনা করতে হবে, সেটার জন্য সে একটু ডিফারেন্ট জিনিসে চলে যেতে হয়। তো তার ক্ষেত্রে হচ্ছে আমি যখন একাডেমিক জিনিসটা করব, তার বাকি সময়টাতে আমাকে আমার ফান হিসেবে হোক, প্যাশন হিসেবে হোক, ইন্টারেস্ট রিলেটেড হোক, সেই কারণে
আমি ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো করব এবং এরকম একটা কমিউনিটির সাথে ইনভলভ হয়ে যাওয়া। সেটা হতে পারে তার ইউনিভার্সিটিতে, যেটা আমিও ইনডাইরেক্টলি করতাম, তখন অতটা স্ট্রংলি করতাম না, কিন্তু পরে যেটা দেখা গেল যে ইউনিভার্সিটিতে আমার যারা ফ্রেন্ড ছিল তাদের মধ্যে সিএসসিরও ফ্রেন্ড ছিল, আবার অন্য ডিপার্টমেন্টেরও ফ্রেন্ড ছিল, তাদের সাথে একটু ইন্টারাক্ট করা, তারা কি করতেছে। আমি হয়তো কাজটা করতে পারতাম না, কিন্তু আমার পাশের রুমে একটা ফ্রেন্ড ছিল, সে বিভিন্ন জিনিস বানাইতো, গ্রাফিক্যাল জিনিস বানাইতো, এটা সেটা বানাইতো, ভিডিও গেমস বানাইতো। তো আমি বসে বসে দেখতাম, সে আমাকে ডেমো দিয়ে মজা পাইতো যে আচ্ছা এটা করতেছি এটা করতেছি, কারণ এক্সপ্লেন অন্যরা শুনতে চায় না যে আচ্ছা আমি কি বানাইলাম, কি একটা করছি, কেন কাজ করতেছে। তখন আমি অত ডিটেল বুঝতাম না, কিন্তু এখন মনে হচ্ছে যে ওই জিনিসগুলো কিছুটা ইম্প্যাক্ট আমার কাছে মনে হয়, হ্যাঁ হ্যাঁ এই জিনিসটাই তো ও আমাকে দেখাচ্ছিল, এই জিনিসটাই তো ও দেখাচ্ছিল, এখন আমিও করতে পারতেছি। তো এই যে ওদের 2-4 জন ফ্রেন্ডের সাথে গিয়ে বসা, দেখা, ওদের ফ্রি টাইমে ওদের সাথে একটু ইন্টারাক্ট করা, তাইলে কি হবে, ইনডাইরেক্ট কিছু জিনিস তার কাছে চলে আসবে। এছাড়া ভার্চুয়াল অনেক কমিউনিটি আছে, তাদের সাথে ইনভলভ হইতে পারে, স্পেশালি ফেসবুক গ্রুপ যদি বলি আমরা, বাংলাদেশে বেশ কিছু হচ্ছে, শুধু ওয়েব ডেভেলপমেন্ট না, টেকনোলজি রিলেটেড, প্রোগ্রামিং রিলেটেড, অ্যাপ ডেভেলপমেন্ট রিলেটেড, কেউ যদি ওয়ার্ডপ্রেস শিখতে চায় ওয়ার্ডপ্রেস রিলেটেড, তো সবগুলোর কমিউনিটি আছে। ওদের সাথে ইনভলভ থাকলে ওই এনভায়রনমেন্টাল ভাইবটা সে পাবে, তাইলে সে যে আসলে খুব বেশি ডিফারেন্ট একটা ফিল্ডের, সেটা তার ফিলে আসবে না। এবং একটা বড় ইম্পর্টেন্ট জিনিস তাকে মাথায় রাখতে হবে, যে সিএসসি হইলেই যে অটো প্রোগ্রামার হয়ে যাবে এটা যেমন সত্যি না, আর নন সিএসসি হইলেই যে ইম্পসিবল সেটাও সত্যি না। তবে নন সিএসসি হলে তাকে একটু বেশি হার্ডওয়ার্ক করতে হবে, কারণ সিএসসির স্টুডেন্টরা তাদের কারিকুলামের অংশ হিসেবে ফান্ডামেন্টাল প্রোগ্রামিং আর অনেকগুলো জিনিস তাদের এমনিতেই শিখতে হয়, কারণ পাশ করার জন্যই শিখতে হয় আর কি। ওই জিনিসটা সে পাচ্ছে না, তো সেইগুলো তাকে সময় দিয়ে শিখে নিতে হবে। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। এবার আমাদের দিক থেকে আমাদের একজন সিনিয়র বড় ভাই উনি এবার গ্রাজুয়েটেড, তো ওনার একটা কোশ্চেন আছে মনসাদ ভাই, আপনি আপনার কোশ্চেনটা কাইন্ডলি করবেন। ঝঙ্কার ভাই আসসালামু আলাইকুম, থ্যাংক ওয়ালাইকুম ইউ আসসালাম। স্লট দেওয়ার জন্য। ঝঙ্কার ভাই, আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে ধরেন আপনি কোন একটা পার্টিকুলার স্কিল পিক আপ করাটা এখন ইজি, অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত অনেক রিসোর্সেস অ্যাভেলেবল। আচ্ছা, তো আমি নিজে ট্রিপল গ্রাজুয়েট এবং এখন ব্রেইন স্টেশনে আছি সফটওয়্যার ডেভেলপার হিসেবে। তো একটা জায়গায় গিয়ে আমি একটু কনফিউজড আর কি এখন, সেটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক বা একটা পার্টিকুলার স্ট্যাকে অনেকটুকু আগানোর পরে কেরিয়ার গ্রোথের জন্য একজন ইন্টারমিডিয়েট লেভেল বা ধরে নিই যে মোটামুটি এক্সপার্ট লেভেলের একজন ডেভেলপার নন সিএস ব্যাকগ্রাউন্ড থেকে প্যারালাল কোন কোন জিনিসের প্রতি ফোকাস করবে যেগুলো সাধারণত আলোচনায় আসে না। হ্যাঁ, ওই ধরনের বিষয়গুলো নিয়ে যদি একটু কথা বলতেন, আমি মনে হয় আপনাকে বুঝাতে পারছি। লাইক অনেক সময় দেখা যায় আপনি প্রোগ্রামিং শিখতেছেন বা হয়তো সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতেছেন, যেখানে কোনো কারণে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমের কথাগুলো আসে নাই বা সিস্টেম ডিজাইন আর্কিটেকচার এরকম আসে নাই। এরকম কি কম্পোনেন্ট গুলো কি কি যেগুলো নিয়ে আস্তে আস্তে আইডিয়া অর্জন করা উচিত কেরিয়ার ল্যাডারের উপরের দিকে ওঠার জন্য আর কি? থ্যাংকস। এটা একটু একটা সাডেন স্টেজ যাওয়ার পরে, স্পেশালি হচ্ছে 2 বছর, যারা খুব ভালো করে তাদের 1 বছর, আর যারা একটু আরামসে করে তাদের 2 বছর পরে এই ট্রানজিশনটা চলে আসে। এই ট্রানজিশনটা চলে আসে কারণ আমরা যদি কোনো একটা ফ্রেমওয়ার্ক শিখি, ফ্রেমওয়ার্কের রিজনেবল কমফোর্টেবল আমরা হয়ে যাই 1-1.5 বছর কাজ করার মধ্যে। মোটামুটি কোনো একটা কাজ দিলে আমরা কাজটা উঠে নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে হচ্ছে কিছুটা ইফিসিয়েন্সির বিষয় থাকে, সেই জিনিসগুলো গেইন করা, অথবা হচ্ছে মানে পারফরমেন্স রিলেটেড জিনিসগুলা, এবং এর অনেকগুলা ব্রাঞ্চ আছে একটা সফটওয়্যার সিস্টেম তৈরি করার গেলে, বা অনেকগুলো অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেলগুলো সম্পর্কে অ্যাওয়্যার হওয়া। তারা 2টা জিনিস অ্যাঙ্গেল থেকে তাকে কাজ করতে হয়। একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বা নলেজ বা থিওরিটিক্যাল যে জিনিসগুলো আমরা বলি সেই জিনিসটা, আর একটা থাকে হচ্ছে যে ওভারঅল সিস্টেমের পারফরমেন্স। সো সিস্টেমের পারফরমেন্স অনুসারে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে আমি একটা সিস্টেমটাকে কাজ ওয়ার্কেবল করাটা, এটা কিন্তু জুনিয়র ডেভেলপার করে ফেলে, কিন্তু এই জিনিসটাকে ইফিশিয়েন্ট করার কাজটা জুনিয়র ডেভেলপার অনেক ক্ষেত্রে করে উঠতে পারে না। যখন একটা সিম্পল একটা হয়তো ওয়েবসাইট হইতে পারে, এর ভিতরে আমি যখন ইফিসিয়েন্সিটা গেইন করতে চাবো, মেমোরি লিক রিলেটেড জিনিসগুলোকে ডিবাগ করতে চাইবো, তখন কিন্তু আমার ভিতরের ইন্টারনাল মেকানিজম সম্পর্কে আইডিয়া আসবে। সেটা আসলে কোনো ফ্রেমওয়ার্ক দেয় না, সেটা ডেভেলপার নিজে তৈরি করে। ফ্রেমওয়ার্কটা দিচ্ছে আমাকে কিছু বিল্ডিং ব্লক, কিন্তু সেগুলোকে অপটিমাইজ করা, অর্গানাইজ করা এবং অল্টারনেটিভ কি ভাবে এই জিনিসটাকে ইফিশিয়েন্ট করা যায়, সেই জিনিসগুলো যখন চিন্তা করতে যাবে, তখনই কিন্তু তাকে আসলে বিভিন্ন ডাইভার্সিফাইড থিঙ্কিং দরকার। এই ডাইভার্সিফাইড থিঙ্কিং গুলো সে কোত্থেকে পাবে? ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমটা প্রাথমিক লেভেলে দিবে, কিন্তু এইটা তাকে আসলে নেক্সট লেভেলে নিবে না। ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম হচ্ছে
স্মলার স্কেলে অপটিমাইজেশনটা করে দিবে। তো লার্জার স্কেলে করতে গেলে তখন তাকে যাইতে হবে হচ্ছে ডিজাইন প্যাটার্ন, এবং সেখানে বেশ কিছু ডিজাইন প্যাটার্ন আছে, প্রায় 20টার কাছাকাছি, এবং হচ্ছে গ্যাং অফ 4 নামে একটা সাইটও আছে, সেখানে ওরা ডট নেট অথবা হচ্ছে জাভা দিয়ে এক্সাম্পল গুলো দেওয়া। বেশ অনেক বছর হয়েছে সেই সাইটটা আমি চেক করি না, বাট এই ডিজাইন প্যাটার্ন গুলো একটু ভালোভাবে রিয়েলাইজ করা, হয়তো অবজারভার প্যাটার্ন আছে, ফ্যাক্টরি প্যাটার্ন আছে, আর অনেকগুলো প্যাটার্ন আছে আর কি। সো এই প্যাটার্ন গুলো আসলে বুঝে এবং ইউটিলাইজ করতে পারলে মোটামুটি এই যে ডাটা স্ট্রাকচারের উপরের লেভেল জিনিসগুলো সম্পর্কে তার আইডিয়াটা হবে। তাহলে সে আস্তে আস্তে গিয়ে হয়তো সিস্টেম ডিজাইনের মতো জিনিসে সুবিধা করার চেষ্টা করতে পারবে। আর্কিটেকচারও এমন একটা জিনিস যেটা হচ্ছে থিওরিটিক্যাল অনেকগুলো জিনিস বোঝা যাবে, যে 3 টায়ার বানাচ্ছি বা এটা কিছু একটা বানাচ্ছি, কিন্তু একজন ভালো ডেভেলপার হইতে গেলে তাকে এক্সপেরিমেন্ট এবং প্রজেক্টে কাজ করার আসলে বিকল্প নাই। কারণ থিওরিটিক্যাল নলেজ গুলো হচ্ছে থিওরিটিক্যাল নলেজ, সেটা দিয়ে পুরোপুরি ফিল্ডে আসবে না, যে কেন আমি এটা করতেছি, কেন পেইন পয়েন্টটা কোথায় যাচ্ছে। সেটা যখন সে থিওরিটিক্যাল নলেজ গুলো নেওয়ার পাশাপাশি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করবে এবং এটাকে অপটিমাইজ করার চেষ্টা করবে, তখন তার এই নলেজের কিছুটা অ্যাঙ্গেল আসবে। আর বাকি অ্যাঙ্গেলটা আসবে হচ্ছে লেটেস্ট টেকনোলজির বিহাইন্ড দ্য সিনে তাকে ঢুকতে হবে আর কি। যেমন আমি হয়তো রিঅ্যাক্ট জানি, বা আমি হয়তো যে কোয়েরি জানি, বা কিছু একটা জানি, বা অ্যাঙ্গুলার জানি, সোর্স কোড গুলো দেখা এবং সেগুলোর ভিতরে জিনিসগুলো বুঝা। তাহলে এই টাইপের একটা সিস্টেম যখন ওরা তৈরি করে, ওদেরকে ইন্টারনালি অনেক অনেক মেকানিজম ইউজ করতে হয়, যে মেকানিজম গুলো হয়তো আমরা যারা ফ্রেমওয়ার্কটাকে ইউটিলাইজ করতেছি তারা আমরা জানি না। তখন আমি এই স্টেজে যখন গেছিল তখন আমি 2টা অ্যাঙ্গেলে ট্রাই করছিলাম। তখন আন্ডারস্কোর, লোডাস, এরকম অনেকগুলা ফ্রেমওয়ার্ক ছিল, তাদের সোর্স কোড গুলো পড়ার পাশাপাশি হচ্ছে আমি জাভাস্ক্রিপ্টে যেহেতু কাজ করতাম, একদম জাভাস্ক্রিপ্টের অরিজিনাল ডকুমেন্টেশন, মানে এটা খুবই বোরিং এবং খুবই দাঁত ভাঙ্গা রিডিং, কিন্তু ওই জিনিসগুলো পড়ে পড়ে আমি হচ্ছে খুব ইন্টারনাল মেকানিজম গুলো, যে ডাবল ইকুয়াল ট্রিপল ইকুয়াল নামে একটা ছোটখাটো জিনিস আছে, এটার ভিতরের মেকানিজম কেন এইভাবে প্রায়োরিটিটাকে সেট করে কিভাবে কাজ করে, সেই জিনিসটার ভিতরে যাওয়া, বা কোনো একটা জিনিস কম্পাইল করে তৈরি করে ফেলা। যে লোকজন অনেক সময় দেখা যাচ্ছে যে V8 ইঞ্জিনটাই আমি কম্পাইল করলাম নিজের মেশিনে করে, আমি এটাকে রান করার চেষ্টা করলাম। তো এই টাইপের কাইন্ড অফ লাইক theoretical understanding এবং ম্যাচ আপ উইথ সাম টেকনোলজি আর কি। সো টেকনোলজি এই ম্যাচ আপ দিলে তখন সে আস্তে আস্তে ইন্টারনাল মেকানিজম গুলো বুঝলে তখন সে আস্তে আস্তে তার কনফিডেন্সটা হাই হবে, যে আচ্ছা এই টাইপের একটা ইঞ্জিন ওরা বানাইছে, এরা এই মেকানিজম দিয়ে বানাইছে বা এইভাবে বানাইছে, তার মানে হচ্ছে আমি আমার সিস্টেমের ডিজাইন যখন করতে যাব তখন এই অ্যাঙ্গেল গুলো রাখবো, সেফটি সিকিউরিটি রিলেটেড কনসার্ন থাকে, ওটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ডেভঅপস, অর্থাৎ তাকে টেকনোলজিক্যাল ব্রেডটার দিকেও ফোকাস করতে হবে, আবার ডেপথের দিকেও ফোকাস করতে হবে। আর এইটা আসলে সিএসসি নন সিএসসির মধ্যে আসলে ভেরিয়েশনটা থাকে না 1-2 বছর পরে আর কি। তখন হচ্ছে যে অনেক সিএসসি গ্রাজুয়েটও আছে যাদের আসলে এত ডিটেল ওরা জানে না, তারা কোনো রকমের মরাধরা হিসেবে কাজ করে, এটা যে কোনো অর্গানাইজেশনে গেলেই পাওয়া যাবে, ব্রেন স্টেশনও পাওয়া যাবে। আবার কয়েকজন আছে যে তারা তাদের নিজেদের কিউরিসিটি এবং তাদের নিজেদের এক্সপেরিমেন্ট দিয়ে তারা ওই মাইন্ডসেটটাকে গ্রো করে নেয়, এবং এটা প্রথম 1 বছর এই এক্সপ্লোর করতে গেলে মানে এটা ভেরি ফ্রাস্ট্রেটিং একটা এক্সপেরিয়েন্সের থ্রুতে সে যাবে, কারণ সে হচ্ছে সিগনিফিকেন্স ইম্পর্টেন্ট বা ফিডব্যাকটা সে বুঝবে না যে তার ইমপ্রুভমেন্টটা এক্স্যাক্টলি হচ্ছে বা হচ্ছে না, এবং অনেকগুলো জিনিস সে ট্রায়াল রান করতে গেলে তার কাজ করবে না, খুবই স্বাভাবিক। আমি যখন V8 ইঞ্জিনটা লোকালি রান করতে গেছি, কারণ এটা তো প্রপার ডকুমেন্টেশন নাই, বিগিনারের রিসোর্স প্রচুর আছে, কিন্তু ইন্টারমিডিয়েট টু সিনিয়র লেভেলে যাওয়ার মতো টিউটোরিয়ালও ঠিক মতো খুঁজে পাওয়া যাবে না, তখনও পাওয়া যেত না, এখনো পাওয়া গেলে খুবই লিমিটেড পাওয়া যাবে। ডকুমেন্টেশনও অনেক সময় হচ্ছে ইনকমপ্লিট, সোর্স কোড দেখে ডিবাগ করতে করতে হচ্ছে মাথা খারাপ হয়ে যায় আর কি। আমার মনে হয় 2-3 মাসের মতো কিছু একটা সময় লাগছিল, ধরে ছেড়ে দে এই টাইপের কাজ। সো এটা একটা ধৈর্য সহকার একটা লম্বা সময় কাজ হবে, এবং আশেপাশে ফ্রেন্ডও কেউ আসলে হেল্প করতে পারে না, কারণ তারা অনেকেই হচ্ছে এই ধরনের এক্সপেরিমেন্ট গুলো চালায় না। তো না চালানোর কারণে এইটা একটা যদি কেউ একজন এটার ভিতরে ইন্টারেস্ট পেয়ে যায়, মজা পেয়ে যায়, তাইলে সেই এইটা সার্টেন সময় পর্যন্ত তার গ্রোথ থাকবে না, এরপরে গিয়ে একটা গ্রোথ সে দেখতে পাবে। বাট দিস ইজ এ ফান জার্নি এন্ড আই এম শিওর ইউ উইল মেক ইট। থ্যাংক ইউ সো মাচ ভাই, এক্স্যাক্টলি এই জায়গাটাই আটকায় আছি এই মুহূর্তে। থ্যাংক ইউ সো মাচ ফর দিস। এটা স্লো প্রোগ্রেশন হবে, এটা কিন্তু ওভারনাইটে সুইচ হয়ে যাবে না, এটা ওই একটা ফ্রেমওয়ার্ক না যে আমি Vue.js 4 ঘন্টা টিউটোরিয়াল দেখলাম বাস আমি Vue.js দিয়ে এখন সাইট বানাই ফেলতে পারছি। ইটস নট লাইক দ্যাট।
ধন্যবাদ মোহাম্মদ ভাইকে। আচ্ছা ঝঙ্কার ভাই, একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে একজন বিগিনার যখন প্রোগ্রামিং বা ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু করে বা নতুন একটা প্রসেসের ভিতর দিয়ে যায়, তখন তার মাথার ভিতরে অনেক কিছুই আসে। প্রোগ্রামিং শিখবো, সেটা পাইথন হইতে পারে, জাভাস্ক্রিপ্ট হইতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারি, অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে পারি। তো তাদের প্রতি মানে তাদের অনেকেরই একটা ইয়া থাকে যে আমি ওয়েব ডেভেলপমেন্টটা আসলে কেন শিখবো। এটা কি শুধুমাত্র এটাই যে আমি কিছু ওয়েবসাইট বানাবো, সেই ওয়েবসাইট গুলা লাইভ থাকবে এটুকুই, নাকি এর পিছনে আসলে অন্য কোনো কারণও থাকতে পারে? মানে তাদের মোটিভেশনটা কি হইতে পারে এটার পিছনে? দুটো কারণ হইতে পারে আর কি। একটা কারণ হচ্ছে ইজিয়েস্ট কারণ হচ্ছে যে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো বা ওয়েবসাইট বানাবো, এটা একটা হচ্ছে ইজিয়েস্ট কারণ আর কি। বাট আলটিমেটলি আমরা যেটাই করি না কেন, এটা হয়তো 2 বছর পরে, এখন ওরা ফিল করবে না, 2 বছর পরে সেটা ফিল করবে। সাপোজ কেউ একজন যদি হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং করে ভার্সেস হচ্ছে সে হচ্ছে টেকনোলজি দিয়ে ওয়েবসাইট দিয়ে কিছু একটা বানাইলো, অথবা সে ওয়েব ডেভেলপমেন্টই বানাইলো, হয়তো সে পিএইচপি লারাভেল দিয়ে বা জ্যাঙ্গো দিয়ে বানাচ্ছে। আলটিমেটলি একটা লেয়ার পরে দুজনের কাজ কিন্তু সেম। কিভাবে? সেটা হচ্ছে যে একজন কম্পিটিটিভ প্রোগ্রামিং করতেছে, তাকে একটা প্রবলেম থ্রো করা হলো, মানে তাকে একটা প্রবলেম দেওয়া হলো কোন একটা সাইটে অথবা কোন একটা কম্পিটিশনে, তাকে দেওয়া হলো, সেই প্রবলেমটাকে নিয়ে চিন্তা করে হয়তো ব্রেক ডাউন করে, আচ্ছা এই প্রবলেমটা সলভ করতে গেলে আমার কি কি জিনিস লাগবে, এটার জন্য কি আমার কোনো ম্যাথমেটিক্যাল কোনো অ্যালগোরিদম লাগবে, এটার কোনো ডাটা স্ট্রাকচার ইউজ করতে হবে, আচ্ছা এটার জন্য আমার কি জিওমেট্রিক কিছু চিন্তা করতে হবে, বা কোনো একটা স্পেশাল ভাবে আমি হয়তো প্রসেসটাকে এইটার পর এটা করে জিনিসটাকে সলভ করবো। অর্থাৎ তার কাছে একটা টার্গেট আছে, একটা জিনিসকে সলভ করতে হবে, তার নিজস্ব কিছু হচ্ছে নলেজ বা স্কিল আছে, সেগুলো অ্যাপ্লাই করে ওই জিনিসটা অ্যাচিভ করার চেষ্টা করতেছে। একজন ওয়েব ডেভেলপার কি করে, যে আচ্ছা আমি একটা ওয়েবসাইট বানাবো, দ্যাটস তার টার্গেট বা তার যে জিনিসটা করতে চায় সেইটা। তার কাছে কি কি জিনিস আছে, আমার কাছে এইচটিএমএল আছে, এইচটিএমএল এর কোন ট্যাগ ইউজ করবো, সিএসএস এর কোন স্টাইল ইউজ করলে আমি এই ধরনের ভিজুয়ালটা তৈরি করতে পারবো, বা জাভাস্ক্রিপ্টের কোন জিনিসটাকে ইউজ করলে আমি এই ইন্টারাকশনটা পাইতে পারবো এবং আলটিমেটলি ওই জিনিসটা তৈরি করতে পারবো। তার মানে দুইজনের ক্ষেত্রে কিন্তু সিমিলার জিনিস, আমার একটা টার্গেট অ্যাচিভ করতে হবে, আমার কাছে কিছু নলেজ স্কিল আছে, সেই জিনিসগুলোর সব ইউজ করবো না, যখন যেটা দরকার সেটা ইউজ করে এই প্রবলেম সলভার সেটাকে অ্যাচিভ করতেছে, এবং যে সাইট তৈরি করতেছে, টেকনোলজির কাজ করতে, সেও ওই জিনিসটা করতেছে। সো প্রবলেম সলভিং এর ক্ষেত্রে ম্যাথের ইন্টেন্সিটিটা একটু বেশি থাকে, ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে ম্যাথের ইন্টেন্সিটিটা একটু কম থাকে বা একটু মাইল্ড থাকে শুরুর দিকে আর কি। সো আলটিমেটলি তারা কোনো একটা জিনিসে ব্যস্ত আছে এবং কোন একটা জিনিস তারা দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করতেছে, এতে তার নিজস্ব ভিতরে অনেকগুলা বিহাইন্ড দ্য সিনে অনেকগুলা জিনিস তৈরি হয়। প্রথমত তার ভিতরে একটা ধৈর্য তৈরি হয়, তার ভিতরে একটা এক্সপ্লোর করার এবিলিটি তৈরি হয়, আটকে গেলে সেটাকে সলিউশন গুলো খোঁজার একটা কিউরিসিটি তার ভিতরে তৈরি হয়, এবং সে হয়তো তার নেক্সট চ্যালেঞ্জটা কি সেটাকে সেট করে। সেটা প্রবলেম সলভারও দেখা যাচ্ছে আমি 10টা করলাম, 11 নম্বরটা করতে চাই, অথবা আমি বেসিক জিনিস নিয়ে করছি, এবার আমি হয়তো মেবি হচ্ছে লিঙ্ক লিস্টের কিছু প্রবলেম সলভ করতে চাই। আবার এই কিন্তু হয়তো আচ্ছা ঠিক আছে আমি এক পেজের HTML CSS ওয়েবসাইট বানাইছি, এবার জাভাস্ক্রিপ্ট দিয়ে বানাইতে চাই, আচ্ছা এটা দিয়ে বানাইছি, আমি হয়তো রিঅ্যাক্ট দিয়ে বানাইতে চাই, নেক্সট লেভেলে যেতে আছে। দুজনেই কিন্তু মোটামুটি মানে একটা লেয়ার, উপরের লেয়ারটাকে সরাই ফেললে ভিতরের কাজ কিন্তু সেম প্রগ্রেসে যাচ্ছে। তো সেই জন্য ওয়েব ডেভেলপমেন্ট শিখুক, অ্যাপ ডেভেলপমেন্ট শিখুক, ব্লকচেইন টেকনোলজি রিলেটেড কিছু একটা করুক, AR VR করুক, সে কিছু একটা করলেই দে উইল গেট বেনিফিটেড ফ্রম দিস। এবং ওইটাই মাথায় রাখা উচিত যে আমি যদি হচ্ছে ওই যেটা একটু আগে বলতেছিলাম যে ভুল পথে গেলেও এটা ইউজফুল হবে, বিকজ আন্ডারনিতে আমরা কিন্তু ওই জিনিসগুলো যে রিসোর্স গুলো কোথায় আছে কিভাবে দেখতে হবে, হয়তো ভিডিওস দেখি অথবা ডকুমেন্টেশন পড়ি, আবার ট্রাই করি, কাজ করে না, মাথা গরম হয়ে যায়, আবার অন্য সলিউশন খুঁজি। এটা সব লাইনের লোকেরই কিন্তু লাগতেছে, প্রবলেম সলভারও লাগতেছে, যে ওয়েব ডেভেলপ করতেছে তারও লাগতেছে, যে হয়তো আইওটি রিলেটেড রোবোটিক্স রিলেটেড কিছু একটা করতেছে, সে হয়তো কন্ট্রোলটা কাজ করতেছে না, অথবা সে কোনো একটা মোটর ইউজ করতেছে অটোমেটিক গাড়ি বানানোর জন্য, কিন্তু ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে না, হয়তো পাওয়ার পাচ্ছে না, অথবা রং কোটে বসাইছে বা কিছু একটা করছে, অথবা ব্লুটুথটা কাজ করতেছে না বা কিছু একটা কাজ করতেছে না, সে আইওটি ডিভাইস নিয়ে কাজ করতে গেছে। তো সবারই কিন্তু মানে একটা জিনিস অ্যাচিভ করার যে চ্যালেঞ্জ গুলো আছে ওভারকাম করার একটা টাস্ক। সো এইটাই ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে কম্পারেটিভলি ইজিয়ার টু স্টার্ট দেন হচ্ছে রোবোটিক্স ফর এক্সাম্পল, কারণ হার্ডওয়্যার লাগে, এটা সেটা লাগে, অনেক জিনিস লাগে আর কি, প্রবলেম সলভিং অনেক বেশি ম্যাথ লাগে। সো ওয়েব ডেভেলপমেন্টের সুবিধা হচ্ছে ইউ ক্যান ইজিলি স্টার্ট, এবং আলটিমেটলি ইউ আর গেইনিং সিমিলার স্কিলস আর কোয়ালিফিকেশন যেটা অন্যরাও পাচ্ছে আর কি। তো কেউ ওয়েব ডেভেলপার হওয়ার জন্য আসতে পারে, অথবা নিজের লার্নিং এবিলিটি এটা গ্রো করার জন্য ওয়েব ডেভেলপমেন্টকে কনসিডার করতে পারে।
আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। আচ্ছা, নেক্সট একটা কোশ্চেন আছে আপনার কাছে, যেটা হচ্ছে দেখা যাচ্ছে একজন বিগিনার সে যখন 4-5 মাসে HTML CSS দিয়ে কয়েকটা ওয়েবসাইট ধরেন বিল্ড করলো আর কি, বাট এর পরে যে আবারও কিন্তু সে একটু আপনার ইয়েটা ধরতে পারে না যে এর পরের প্রসেসটা অ্যাকচুয়ালি কি হবে। যেমন সে কি জাভাস্ক্রিপ্ট শিখবে, আর নাকি আপনার ওয়ার্ডপ্রেস এর দিকে যাবে, PHP শিখবে। তো এই যে এখান থেকে তারপর জাভাস্ক্রিপ্ট শিখলে দেখা যাচ্ছে যে আপনার জাভাস্ক্রিপ্টের কোনো ফ্রেমওয়ার্ক আগে শিখবে নাকি প্রোগ্রামিংটা আগে শিখে নিবে। ঠিক আছে, ওই যে অনেকে আবার সাজেস্ট করে যে প্রোগ্রামিং সামহাউ জেনে ফ্রেমওয়ার্কের দিকে আপনার ফলো করাটা হয়তো বেটার হবে, কারণ ফ্রেমওয়ার্ক শিখতে শিখতে হচ্ছে জাভাস্ক্রিপ্ট শিখে ফেলবে। তো এই ওভারঅল থিঙ্কিং গুলোকে আসলে কিভাবে আপনি মডিফাই করবেন আর কি, যে এখান থেকে কোনটা বেস্ট অপশন বলে আপনার মনে হয়, যে কোনটাকে পিক আপ করা আর কি, এইটা নিয়ে যদি একটু গাইডলাইন দিতেন। শিওর। এক্ষেত্রে হচ্ছে আমার একদম ইম্পর্টেন্ট ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে যে কোনো রাস্তায় যদি ইফ হি অর শি ইজ লাইক এ লার্নিং এন্ড ট্রাইং, তাহলে ইজ এ গুড পাথ। এটা হচ্ছে প্রথম জিনিস, যে ঠিক আছে আমি হয়তো ওই লাইনে গেলাম, আমি হয়তো ভুলই করলাম, মানে ভুল চিন্তা করার দরকার নাই যে আগে জাভাস্ক্রিপ্ট শিখবো নাকি ফ্রেমওয়ার্ক শিখবো। কেউ কেউ মোস্ট অফ দ্য কেসে বলবো জাভাস্ক্রিপ্ট শেখার জন্য, কিন্তু আমি ভুল করে আগে ফ্রেমওয়ার্কে চলে গেছি। এটা কি আমার একদম জীবন শেষ হয়ে গেছে, দুনিয়া উল্টাই গেছে? না, ওইভাবে চিন্তা করার কোনো দরকার নাই। অ্যাজ লং অ্যাজ ইউ আর ট্রাইং, এবং ফ্রেমওয়ার্কে গিয়ে যদি কেউ একজন চালাই নিতে পারে গেল, হয়তো কিছুদিন পরে সে ফিল করে আবার সে ল্যাঙ্গুয়েজে ফেরত আসলো, আর অন্য আরেকজন হয়তো ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখে ফ্রেমওয়ার্কে গিয়ে খুব কমফোর্টেবল ভাবে করছে। আলটিমেটলি হয়তো 6 মাস পরে দুইজনের মধ্যে কারো তেমন একটা ডিফারেন্সই কাজ করবে না। যদি 6 মাস পরে আমরা যখন দুইজনে রাস্তায় গিয়ে একজন ফ্রেমওয়ার্ক ভালো করে একটু ঘাটাঘাটি করলো যে আচ্ছা আমি ফ্রেমওয়ার্ক দিয়ে জাভাস্ক্রিপ্ট শিখতে গেছি, হয়তো পারছি হয়তো পারিনি, আবার ফেরত এসে জাভাস্ক্রিপ্ট শিখে আবার গেছি, আবার আরেকজন সুন্দর করে জাভাস্ক্রিপ্ট শিখছে, ঠিকঠাক মতো করে বুঝে একটু যে ফ্রেমওয়ার্কে গেছে, তারপরে সেখান থেকে কিন্তু 6 মাস পরে দুজনের মধ্যে কিন্তু ভেরিয়েশন তেমন একটা থাকবে না, থাকলেও সেটা 5 or 10% ভেরিয়েশন থাকবে। তো সেই জন্য আন্ডারনিথ বিষয়টা হচ্ছে যে ইভেন ইউ আর মেকিং এ ব্যাড ডিসিশন ইজ বেটার দেন নো ডিসিশন। আচ্ছা এটা আগে শিখবো না ওটা শিখে করে বসে থাকাটা, সেটা হচ্ছে খারাপ। তো এটা হচ্ছে প্রথম জিনিস। দ্বিতীয় জিনিসের রাস্তা কোনোটাই ভালো, মানে খারাপ না, সব রাস্তাই ভালো, এই জন্যই সব রাস্তাগুলো এক্সিস্ট করে। আদারওয়াইজ এগুলো এক্সিস্ট করতো না। কোন রাস্তাটা যদি হচ্ছে একদমই কাজের কাজ না হইতো বা একদমই খুবই ইনসিগনিফিকেন্ট হইতো, সেটা হয়তো আমাদের কোবল বা বা ওই টাইপের পুরাতন যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, সেই জিনিসগুলো যদি হচ্ছে মানে অত বেশি ইফেক্টিভ না বলে সেগুলো হচ্ছে আস্তে আস্তে মার্কেট থেকে আউট হয়ে যাবে আর কি। আর যে জিনিসগুলো হচ্ছে ইউজফুল সেগুলো কিন্তু মার্কেটের থেকেই যাবে আর কি। যেমন হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ এখনো ইউজফুল অনেক অনেক কারণে বলেই মার্কেটে রয়ে গেছে, C++ রয়ে গেছে। হয়তো সেটা যাওয়ার মতো অতটা সিগনিফিকেন্ট মার্কেটে না, কিন্তু একাডেমিক লাইনে বিভিন্ন জায়গায় এটা কিন্তু ইউজফুলনেস রয়ে গেছে। এখন কেউ যদি সি দিয়ে শিখে, হ্যাঁ আমি সি দিয়ে শিখছি, সি চাকরি খুবই কম, মানে সিগনিফিকেন্ট টু কম্পেয়ারিং টু জাভাস্ক্রিপ্ট অথবা জাভার তুলনায়, তার মানে সি যে শিখাটা ভুল এটা বলা যাবে না, বরং এটা যার স্টার্টিং একটা পাথ এবং তার আন্ডারস্ট্যান্ডিং এর একটা পাথ, পরে সেই নলেজটাকে সে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারবে। ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি কেউ চিন্তা করে আচ্ছা আমি HTML CSS শিখছি, আমি ওয়ার্ডপ্রেস এর দিকে যেতে চাই, কোনো সমস্যা নেই। কেউ যদি গিয়ে সেই লাইনে সে ভালো করে ওই রিলেটেড কাজ করতে চায়, অসাম। কেউ যদি মনে করো যে আচ্ছা HTML CSS শেখার পরে আমি হয়তো পাইথন জ্যাঙ্গো দিয়ে সাইট বানাবো, অসাম, গো ফর ইট। কেউ যদি মনে করে না আমি PHP লারাভেল দিয়ে করবো, অসাম। কেউ যদি বলে না আমি রিঅ্যাক্ট দিয়ে করবো বা ভিউ দিয়ে করবো বা অ্যাঙ্গুলার দিয়ে করবো, যে রাস্তায় যায় অ্যাজ লং অ্যাজ হি অর শি ইজ ট্রাইং অ্যান্ড ওয়ার্কিং হার্ড অ্যান্ড কিপ লার্নিং, তাইলে সে সেটা দিয়ে রাস্তা বের করে ফেলবে। কারণ এই রাস্তাগুলো এক্সিস্ট করে বিকজ দেয়ার আর সাম অপরচুনিটিস আছে, পটেনশিয়াল জব আছে বলে এই জিনিসগুলো এক্সিস্ট করে। আদারওয়াইজ এই জিনিসগুলো এক্সিস্ট করতো না, অনেক আগেই ফেজ আউট হয়ে যাইতো। সো আলটিমেট সামারিটা যেটা যাচ্ছে, ইয়েস ইউ উইল নট বি পারফেক্ট ইন এভরি ডিসিশন। এটা মাথায় রাখতে হবে যে আমার সব ডিসিশন পারফেক্ট হবে না, সেটা কারোই হয় না, আমার নিজেরও হয় না, অন্য কারোই হবে না। এটা এক্সপেক্ট করার কোনো দরকার না, আমি পারফেক্ট ডিসিশনটা মেক করব না। বাট হোয়াট এভার দ্য ডিসিশন আই মেক, আমি হচ্ছে একদিনের মধ্যে ডিসিশনটা মেক করবো যে আমি এটা শুরু করতেছি, এবং ওই নেক্সট 3 থেকে 6 মাস দুইটা কান বন্ধ করে ওই জিনিসটাই চালাতে থাকবো। তারপরে ওইটা দিয়ে কিছু একটা ট্রাই করার চেষ্টা করব। সেটা হোক আমি একটা বেসিক ওয়েবসাইট বানানোর পরে ফ্রেমওয়ার্ক দিয়ে বা কিছু একটা দিয়ে বানাইলাম, আর একটু ভালো করার চেষ্টা করবো, একটু ভালো করার চেষ্টা করব, ওইটাকে দিয়ে কিছু একটা করার চেষ্টা করব, হয়তো কোনো একটা কাজ করার চেষ্টা করব বা কোনো একটা ইন্টার্ন পাওয়ার চেষ্টা করব। তারও 6 মাস পরে যদি না করতে পারি, তখন আমি ডিসিশন নেবো ওকে দিস ইজ এ ব্যাড ডিসিশন। বাট ব্যাড ডিসিশন হইলেও কিন্তু এই প্রসেসে আমি অনেক জিনিস শিখে ফেলছি, সেগুলোই আবার অন্য একটা জায়গায় যদি সুইচ করি, সেই কাজটা আমার হয়তো
70% ইজিয়ার হয়ে যাবে। সো মেক সাম ডিসিশন, ইটস এভরি ডিসিশন ইজ রিয়েলি গুড ডিসিশন এন্ড দেন স্টিক উইথ ইট। আচ্ছা ভাইয়া, আমরা আরেকটা জিনিস ইয়া করি যে যারা এই ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চায় তারা বিভিন্ন, মানে এখন তো ওপেন সোর্স হিসেবে বা রিসোর্সের তো আসলে অভাব নেই, ইউটিউব থেকে শুরু করে সব জায়গাতেই। তো এই ক্ষেত্রে আসলে কোন লাইনটা ফলো করাটা বেটার বা বেস্ট হইতে পারে? মানে পাইথন দিয়েও তো শেখা যায়, জাভা স্ক্রিপ্ট দিয়েও শেখা যায়, পিএইচপি দিয়েও শেখা যায়, বা আমি এগুলা বাদ দিয়ে ওয়ার্ডপ্রেস লাইনেও যাইতে পারি। তো আবার এখন শপিফাইও আছে। তো সেই ক্ষেত্রে আসলে একজন বিগিনারের জন্য এই ওয়েব ডেভেলপমেন্ট শেখার জার্নিটাতে কোন লাইনে যাওয়াটা আসলে বেটার বলে আপনি মনে করেন? হ্যাঁ, ডিপেন্ড করে। সব আগের মতো অ্যান্সারই থাকে যে সব রাস্তাই ভালো, সবগুলোতে সুবিধা করা যেতে পারে। শপিফাই হোক, প্লাস হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস হোক, অথবা এটার আরো অনেক অনেক জিনিস আছে, গ্যাটসবি আছে, এরকম আরো প্রচুর আছে যেটা হচ্ছে স্ট্যাটিক সাইট জেনারেট টাইপের জিনিসগুলো নিয়ে কাজ করে আর কি। সেগুলোও ভালো, সবকিছুই ভালো এবং সবগুলোর একটা ডিমান্ড আছে। ওয়ার্ডপ্রেসেরও কিন্তু হিউজ ডিমান্ড আছে এবং একটা সিগনিফিক্যান্ট নাম্বার অফ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো হয়, এবং যারা ওয়ার্ডপ্রেসের থিম তৈরি করে তাদের কিন্তু আবার কোডিং দিয়ে করতে হয়, প্লাগইন বানায়, আরো অনেক কিছু জিনিস বানায় আর কি। তো যে কোনো লাইনেই এটা ডিপেন্ড করবে পার্সনের উপর, তার কমফোর্ট লেভেলের উপর আর কি। যে আমি HTML CSS দিয়ে করছি, এই জিনিসগুলো আমাদের যে কোনো লাইনে গেলেই লাগবে। HTML CSS এবং বেসিক জাভাস্ক্রিপ্টও শিখে ফেললাম। শিখে ফেলার পরে এখন তার কাছে সব অপশন আছে, সেই সিদ্ধান্ত নিতে পারে যে আচ্ছা আমার হয়তো আমি জাভাস্ক্রিপ্ট বা এতে আমি খুব বেশি কমফোর্টেবল না, আমার হয়তো একটু সময় লাগবে, এটা আমার কাছে মনে হচ্ছে। সেক্ষেত্রে সে হয়তো ওয়ার্ডপ্রেসের কথা চিন্তা করতে পারে আর কি। আবার কারো যদি মনে হতে পারে যে ঠিক আছে আমি হচ্ছে না, আমি জাভাস্ক্রিপ্ট আমি কম পারি, কোনো সমস্যা না, কিন্তু আমি আরো 3 মাস এটাকে ট্রাই করবো, এটাকে আমি আমি চ্যালেঞ্জটা নিতে চাই, আমি এটাকে ওভারকাম করতে চাই। এটা তার একটা মাইন্ডসেট, সেই মাইন্ডসেট অনুসারে ডিসিশন নিয়ে সে জাভাস্ক্রিপ্ট একটু ভালো করে শিখলো, জাভাস্ক্রিপ্টের কোনো একটা ফ্রেমওয়ার্ক শেখার চেষ্টা করলো। কারণ লারাভেলে কাজ করলেও কিন্তু ভিউ বা রিয়াক্ট এদের নিয়ে কাজ করতে হবে আর কি। আর জ্যাঙ্গোতে কাজ করলেও কিছু একটা ফ্রেমওয়ার্ক বা এটা সেটা তাকে ইউজ করতেই হবে। তো যেহেতু কোনো একটা ফ্রেমওয়ার্ক তাকে ইউজ করতেই হবে, তো কোনো একটা ফ্রেমওয়ার্ক আমি শেখার চেষ্টা করলাম। ভালো লাগলে ভালো করলাম, ভালো যদি না লাগে তখন আমার কাছে দুইটা অপশন থাকে। একটা হচ্ছে আমি ফল ব্যাক করবো স্ট্যাটিক সাইট জেনারেশনের কিছু একটা, অথবা আমি এটাকে আর একটু চ্যালেঞ্জ হিসাবে নিব। এটা তার ডিসিশন, একটা পার্সন তার কমফোর্ট লেভেল অনুসারে ডিসিশন মেক করবে। এমন অনেক ডেভেলপারও আছে যারা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস শিখতে 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 তারপর মনে হলো যে আচ্ছা ওয়ার্ডপ্রেসে এখন আর বেশি কাজ করবো না, আমি নিজে নিজে ওয়ার্ডপ্রেসের থিম তৈরি করবো, আমি আর ওই সাইট তৈরি করবো, আমি থিম তৈরি করবো, থিম তৈরি করে মার্কেট প্লেসে বিক্রি করবো। এখন থিম তৈরি করতে গেলে তখন আর স্ট্যাটিক সাইটের জেনারেশনের কাজ থাকে না, বরং তাকে রেগুলার ওয়েবসাইটটাই বানাইতে হয়, সেটাকেই ডিজাইন করতে হয়। একজন ডেভেলপার হিসেবে ওটাকে তৈরি করে তারপরে মার্কেট প্লেসে দিতে হয়। তখন সে আর কাইন্ড অফ লাইক বলতে গেলে ওয়ার্ডপ্রেস ডেভেলপার বললে বলা যায়, কিন্তু সে আসলে রেগুলার ওয়েব ডেভেলপমেন্টই করতেছে, করে একটা সাইট তৈরি করতেছে, এটাকে হয়তো থিমে কনভার্ট করে কোনো একটা মার্কেট প্লেসে, থিম ফরেস্টও কোনো জায়গায় সে বিক্রি করতেছে। বাট অ্যাট দ্যাট পয়েন্ট সে একজন ওয়েব ডেভেলপারই হয়ে গেছে আর কি। আবার কেউ একজন যদি একটা প্লাগইন বানায়, তো প্লাগইন বানাইতে গেলেও তো তখন সে আর আসলে পুরোপুরি ওয়ার্ডপ্রেসের এরিয়াতে করতেছে, কিন্তু সে আসলে সফটওয়্যার ডেভেলপ করতেছে, এটা একটা বিষয় দিকে কিন্তু চলে যায়। সো এখানে একটা সিঙ্গেল ফর্মুলা সবার জন্য পারফেক্ট হবে না, যেটা দুনিয়ার একটা সৌন্দর্য। যেমন সবাই কি সিএসসি পড়বে দুনিয়াতে? না, কেউ ইলেকট্রিক্যাল পড়বে, কেউ মেকানিক্যাল পড়বে, কেউ আবার ফিলোসফি পড়বে, কেউ হিস্ট্রি পড়বে, কেউ কবি হবে, কেউ সাহিত্যিক হবে, কেউ গায়ক হবে, কেউ নায়ক হবে, কেউ ব্যবসায়ী হবে, কেউ ব্যাংকার হবে, কেউ ট্রাফিক কন্ট্রোল করবে, কেউ পুলিশ হবে, কেউ বিসিএস ক্যাডার হবে, বিয়ের বাজারে সে সব ছিনাই নিয়ে যাবে আর কি, এরকম অনেক কিছু করবে। তো এটাই হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং এর ক্ষেত্রেও এরকম অনেক সৌন্দর্য। সবকিছুরই কিছু কিছু ডেফিনেটলি দরকার আছে, এবং ওইটাই তার মাইন্ডসেটে থাকা দরকার যে আমি যে লাইনে যাই, আমি যদি হার্ডওয়ার্ক করি, চেষ্টা করি, সেখানে আমি অবশ্যই ভালো করতে পারবো। শুধু একটাই শর্ত, ওই 2 দিন যাওয়ার পরে চেষ্টা করতে হবে যে ওই লাইনে স্টিক থাকার জন্য। আর চেঞ্জ করলো, একবার দুবার চেঞ্জ করার পরে, শুরুর দিকে করার পরে আস্তে আস্তে স্টেবল হইতে হবে যে না, এটা ধরছি, এটা একটা এসপার ওসপার আমি শেষ পর্যন্ত দেখে ছাড়বো। ওই মাইন্ডসেটটা সেট করতে পারলেই যে কোনো লাইনেই সে ভালো করতে পারবে। তবে ইজিয়ার হিসেবে আমি সাধারণত রিকমেন্ড করি যে কারো যদি সে ডিসিশন মেক করতে পারে নিজেরটা, গো ফর ইট। আর কারো যদি ডিসিশন একদমই লাগে, তাহলে আমি বলি সিম্পল হিসাবে করলে
ইজিয়েস্ট রাস্তাটা আমার কাছে মনে হয় HTML CSS জাভাস্ক্রিপ্ট তারপরে রিঅ্যাক্ট শিখো, নোড মঙ্গো শিখে মোটামুটি কয়েকটা সাইট বানানোর চেষ্টা করো। পরে ফিউচারে চেঞ্জ করা লাগলে অবশ্যই চেঞ্জ করতে পারবে, কোনো সমস্যাই হবে না। একটু হালকা একটু চেষ্টা করলে এই স্ট্যাকটাকে চেঞ্জ করা যাবে বা কম মিক্স আপ করা যাবে। বাট কোনো একটা দিয়ে একটা ভার্টিক্যাল গ্রোথটা একটু ইম্পর্টেন্ট, তাহলে নিজের কাছে একটা প্রগ্রেস ফিল আসে, একটা জায়গার মধ্যে আটকে নাই। যে আমি যদি HTML পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখতে চাই, আমি সব ডকুমেন্টেশন ধরে ধরে যদি একদম 100% যত অ্যাট্রিবিউট আছে সবকিছু শিখতে চাই, আমার মনে 7-8 মাস লাগবে সবগুলো শেখার জন্য, এবং সব জিনিস আমি কিন্তু আবার একই সাথে অ্যাপ্লাইও করব না। তো সেই জন্যই তাকে একটা প্রগ্রেস ফিল আসা দরকার, তাইলে সে একটা আগ্রহটা তার বেড়ে যাবে আর কি। তো এই জিনিসটা আমি লম্বা করে অ্যান্সারটা দিয়েছি, বাট এইরকমটাই আমার কাছে মনে হয়। আচ্ছা ভাইয়া, আহ আচ্ছা ভাই, একটা জিনিস হচ্ছে আমরা যখন ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু করি তখন, বা যে কোনো একটা প্রসেস, প্রোগ্রামিং হোক বা যে কোনো একটা, যেটা অ্যাকচুয়ালি বলতে গেলে হচ্ছে নন সিএস ফিল্ডের স্টুডেন্টদের জন্য বেসিক্যালি, যে প্রোগ্রামিংটা তো তাদের আসলে একাডেমিক পড়ালেখায় থাকে না। তো তখন দেখা যায় প্রোগ্রামিং করতে গিয়ে, ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে গিয়ে একটা ভয় কাজ করে যে আমি 6-7 ঘন্টা 8 ঘন্টা লেগে থাকতে পারবো একটা প্রবলেমে পড়লে, সেই প্রবলেমটাকে নিয়ে কাজ করে সলিউশন খুঁজে বের করতে পারবো। এই ভয়টা কাটানোর কি আসলে কোনো কিছু থাকে, বা আপনার সাজেশনটা কি এই ধরনের ভয়ের থাকার ক্ষেত্রে? প্রথম জিনিস হচ্ছে যে মানে ওটা ভাবার কোনো কারণ নাই যে আচ্ছা সিএসসি স্টুডেন্টরা বসলেই হচ্ছে তুড়ি মেরে ওরা সলভটা করে ফেলবে বা এর মধ্যে বের করে ফেলবে, ঘটনা এরকম না আর কি। এইটা ভাবার কোনো দরকার নেই যে আচ্ছা আমি নন সিএসসি বলে আমার জন্য জিনিসটা চ্যালেঞ্জিং, আর সে সিএসসি বলে তার জন্য কোনো চিন্তাই করা লাগে না, কোনো কিছু করা লাগে না। সে হচ্ছে ঘুমাইলে এরকম 2-4 পেজ হচ্ছে 2-4টা সফটওয়্যার তৈরি হয়ে যায়, তার বালিশের নিচে এরকম 10-12টা হয়তো কিবোর্ড পড়ে থাকে, সেই এদিক দিয়ে ওদিক ঘুরলে টাইপিং হয়ে অটো সফটওয়্যার তৈরি হয়ে যায়, ওটা চিন্তা করার কোনো কারণ নাই। সিমিলার স্ট্রাগলই সিএসসি স্টুডেন্টদেরকে করতে হয়। হয়তো তাদের এনভায়রনমেন্টের কারণে, তাদের ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে ইনডাইরেক্টলি 2-4টা জিনিস একটু বেশি শিখে, কিন্তু আমার ধারণা মতে, আমার ধারণা, আই কুড বি কমপ্লিটলি রং, কিন্তু 30% সিএসসি স্টুডেন্ট পাওয়া যাবে যারা প্রোগ্রামিং থেকে পালাইয়া বাঁচতে চায়, যে আমি প্রোগ্রামিং আমার জিনিস না, আমি এই লাইনে যাবই না, অন্যদিকে চলে যাবো। যেমন ডাক্তারি লাইনেও 5% লোকজন পাওয়া যায় যে ওরা ডাক্তার হইতে চায় না, সিএসসির মধ্যে এরকম থাকে। তো সিএসসির সুবিধা হচ্ছে যে পিওর কোডিং না করলে আশেপাশে আরো অনেকগুলো জিনিস আছে যেগুলো আসলে কোডিং এর সাথে রিলেটেড, কিন্তু কিন্তু কোডিং না করেও ওই রিলেটেড কাজ করা যায় আর কি। তো একজন নন সিএসসির ওইভাবে চিন্তা করার কোনো দরকার নাই যে আচ্ছা আমি সিএসসি পড়ি না বলে এই জিনিসটা আমার জন্য এত হার্ডার, বিষয়টা এরকম না। এটা সবার জন্য হার্ডার, কারণ ইন্টারমিডিয়েট পর্যন্ত কিন্তু সিএসসি নন সিএসসি এর কোনো ভেরিয়েশন ছিল না। সিএসসির ওলা তাদের হতো যারা একটু কেয়ারফুলি ভালোভাবে সিএসসি পড়ছে, তাদের ক্ষেত্রে কিছু স্টুডেন্ট তারা একটু প্রবলেম গুলো একটু সহজে সলভ করতে পারে, যারা একটু মনোযোগ সহকারে পড়ছে। কিন্তু সিএসসির ভিতরে অনেক স্টুডেন্ট পাওয়া যায় যারা মনোযোগ দিয়ে পড়ে না, ওরা ঠিকই স্ট্রাগল করে। তো সামারি হচ্ছে যে পারে সে আসলে ওটার প্রতি এফোর্ট দেওয়ার কারণে, খেয়াল করার কারণে, সময়টা দেওয়ার কারণে সে পারে। আর যে পারে না সে আসলে সময় দেয় নাই, চেষ্টা করে নাই, সেই কারণে পায় না। সো নন সিএসসি এর ক্ষেত্রে ওটা চিন্তা করার দরকার না যে এই প্রবলেমটা আমার জন্য হার্ডার, আমি যদি সিএসসি পড়ি নাই। না, দিস ইজ কমপ্লিটলি রং থিঙ্কিং। রাদার হচ্ছে এই প্রবলেমটা তাকেও ফেস করা লাগছে, সিএসসি স্টুডেন্টকেও ফেস করা লাগছে, নন সিএসসি কেও ফেস করা লাগবে। তাকে বের করতে হবে যে ওকে দিস ইজ এ প্রবলেম, এটা আমার সব প্রবলেম ওভারনাইটে সলভ হবে না, সেটা হয়তো একদিনে সলভ হবে, কোনোটা 1 ঘন্টায় সলভ হবে, কোনোটা আবার 1 সপ্তাহ লেগে যাবে সলভ করতে আর কি। তখন সে নিজে সলভ করতে পারতেছে কিনা, কোনো একটা স্পেশাল কোনো একটা কমিউনিটি গ্রুপ বা কোনো জায়গা থেকে সে হেল্প পাচ্ছে কিনা, গুগলে সার্চ দেওয়ার চেষ্টা করে সেখান থেকে অ্যান্সারটাকে এক্সট্রাক্ট করতে পারতেছে কিনা, এই জিনিসটাকে ট্রাই করতে হবে। এটা সিএসসি স্টুডেন্টকেও ট্রাই করতে হয়, একজন সিনিয়র ডেভেলপারকেও কিন্তু গুগলে সার্চ দিয়ে অ্যান্সার বের করতে হয়। কিন্তু একজন সিনিয়র ডেভেলপারের অ্যান্সারটা বের করতে সময়টা কম লাগে, কারণ সে এরকম হয়তো লাখখানিক সার্চ দিয়ে 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 আসছে। আর একজন জুনিয়র ডেভেলপার সার্চ দিলে ওইখানে রেজাল্ট থাকলেও সেটাকে কনভার্ট করে অ্যাপ্লাই করতে পারে না। এমন চিন্তা করার কোনো কারণে যে সিনিয়র হইলে পেরে যায়, জুনিয়র হলে পারে না, বিষয়টা এরকম না। সিনিয়র যখন জুনিয়র ছিল তারও সেম স্ট্রাগল হয়েছে, সে ঘন্টার উপরে ঘন্টাটা দেখে রাখছে, কোড ওখান থেকে নিয়ে বসায় কাজ করে না, টাইপ করে কাজ করে না। তারপর সে আস্তে বুঝতে পারছে ও আচ্ছা ওই জায়গায় হয়তো ওরা ওই কনস্ট্যান্টের কারণে ওই ভেরিয়েবলটা ইউজ করছে, আমার তো ওই ভেরিয়েবলটা কাজে লাগবে না, আমার ভেরিয়েবল তো এইটা। এই সিলি জিনিসটা হয়তো সে তখন সিনিয়র ডেভেলপারকেও ফেস করে আসতে হচ্ছে। তো একজন সিএসসি পারার কারণ হচ্ছে সে আসলে এফোর্টটা দিয়ে আসছে। একজন নন সিএসসিও পারবে যদি সে এফোর্টটা দিয়ে আসে। এখানে ডিফারেন্সটা হচ্ছে এফোর্টে। এখানে কার ব্যাকগ্রাউন্ডের উপরে আসলে কোনো তেমন একটা ভেরিয়েশন নাই, এবং সে কোন সাবজেক্টে পড়তেছে এটার উপরেও ভেরিয়েশনটা নাই।
আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। এই জিনিসটা নিয়ে আসলে অনেকেই বিভিন্ন ভাবে প্রবলেমে পড়ে থাকে যে সিএস ফিল্ড বা সিএস ফিল্ড না হওয়ার কারণে সেটা কি হয়। আচ্ছা ভাই, আপনি একটা প্রোগ্রামিং হিরো আপনার কোম্পানিতে একটি কোর্স চালু করছেন, এবং সেই কোর্সটা জাভা স্ক্রিপ্ট বেস, এবং আমি আপনার অনেকগুলো ভিডিওতে দেখছি আপনি সবসময় জাভা স্ক্রিপ্টের এই রাস্তাটাকে ফলো করতে সবাইকে সাজেস্ট করেন। এটার পিছনে কি কোনো স্পেসিফিক কারণ আছে? মানে পাইথন দিয়েও করা যায়, বা পাইথনেরও বেশ কিছু ভালো ফ্রেমওয়ার্ক আছে, পিএইচপি দিয়েও করা যায়, লারাভেলটা অনেক ভালো একটা ফ্রেমওয়ার্ক, বাট মানে জাভা স্ক্রিপ্টের রাস্তাটার প্রতি এত স্পেসিফিক কি কোনো কারণ আছে এই রাস্তাটার প্রতি? দুই তিনটা কারণ আছে আর কি। প্রথমত কারণ হচ্ছে যে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আপনি আসলে ওয়ার্ডপ্রেস কেন শিখেন না, তার সহজ অ্যান্সার হচ্ছে ভাই আমি ওয়ার্ডপ্রেস পারি না, বা আমি ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজ করি না, সেটা আমার আমার রাস্তা না, আমি জানি না। বা কেউ যদি জিজ্ঞেস করে আপনি ডিজাইন শিখেন না কেন, অ্যান্সার হচ্ছে আমি এটা পারি না বা এটা আমার রাস্তা না। তো সেজন্য আমি ওটা নিয়ে আলোচনা করি না। এটা হচ্ছে প্রথম কারণ যে আসলে আমি এই রাস্তা, তো আমি যদি কারো শেখাতে চাই, আমার শুধু ক্ষুদ্র নলেজ, আমি একদম বিশাল বিশাল কিছু না, বাট আমি যতটুকু জানি, অল্প যতটুকু জানি, একটু আমি এই লাইনে জানি, সেই জন্য আমি এটা শেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে একটা প্রথম কারণ। দ্বিতীয় কারণটা হচ্ছে আমরা যদি হচ্ছে আহ জব মার্কেটটাকে অ্যানালাইসিস করি আর কি এই মুহূর্তে, অনেক অনেক ফ্যান্সি জিনিস আছে, কিন্তু এখনো জব মার্কেটের সিগনিফিকেন্সে যত ব্লকচেন আছে, রোবোটিক্স আছে, আইওটি আছে, এআর ভিআর আছে, অনেকগুলো আছে, কিন্তু জব মার্কেটে এবং লোকজনের দরকার অনুসারে ওয়েব ডেভেলপমেন্টের ধারে কাছে কেউ নাই। এবং ওয়েব ডেভেলপমেন্টেরও যতগুলো লাইন আছে, সেটা হইতে পারে ASP.NET, হইতে পারে জ্যানগো, রুবি অন রেইলস, আরো অনেক অনেক জিনিস আছে, ASP.NET আছে, জাভার জেএসপি আছে, আরো অনেক কিছু জিনিস আছে আর কি। তাদের মধ্যে জব মার্কেটের মধ্যে যে রাস্তাটা আমার অ্যানালাইসিস অনুসারে দেখি সবচেয়ে বেশি, সেই রাস্তাটাকে আমি চুজ করছি। কারণ আমাদের অবজেক্টিভটা হচ্ছে খুবই সিম্পল, সেটা হচ্ছে একটা পার্সন খুবই হার্ডওয়ার্ক করে শিখবে, সেটা তার একটা নির্দিষ্ট সময় 6 মাস 8 মাস যতদিন লাগে শিখবে, তারপর এটাকে সে কোনো একটা ইন্টার্ন বা চাকরিতে কনভার্ট করবে। তো যদি ইন্টার্ন এবং চাকরিতে কনভার্ট করবে সেই উদ্দেশ্যে সে শিখতে আসছে, তার মানে আমাদের ওই ফিল্ডটা নিলে সুবিধা হবে যে ফিল্ডটার এভেইলেবিলিটিটা বেশি বা অপরচুনিটির ইন টার্মস অফ ভলিউমে অন্যগুলোর চেয়ে বেশি। এখন আমরা চাইলে হয়তো কাউকে ব্লকচেন রিলেটেড শিখাইতে পারি, খুবই চমৎকার, কিন্তু ব্লকচেন রিলেটেড হয়তো জবের সংখ্যা সিগনিফিকেন্টলি এত না, মার্কেট এখনো ওই লেভেলে ব্লকচেনটাকে ইন টার্মস অফ জবে অ্যাডাপ্ট করে উঠে নাই কম্পেয়ার টু ওয়েব ডেভেলপমেন্ট। সো ওই কারণে আমরা ওই জিনিসটাকে, যেহেতু হচ্ছে আমরা আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যেই হার্ড ওয়ার্কিং যেই স্টুডেন্টরা আছে, তারা হার্ড ওয়ার্ক করতে কমিটেড, তারা সিরিয়াসলি সময় দিতে এফোর্ট দিতে কমিটেড, এখন এইটাকে তারা কনভার্ট করতে চায়। তো কনভার্ট করতে গেলে আমাদের জব মার্কেটটা অ্যানালাইসিস করে দেখতে হবে আর কি। এর পাশাপাশি হচ্ছে এই আরো কিছু জিনিস চলে আসে, যদি হচ্ছে ব্যাক এন্ডের ইঞ্জিনিয়ারিং এর কথা চিন্তা করা যায় বা ওটা সেটা করা যায়, আলটিমেটলি যে কেউ যে কোনো একটা জিনিসই যখন সে আসলে তাকে জানতে হবে সিস্টেমটা কি, প্রসেসটা কি, কি ধরনের ডকুমেন্টেশনে কি কি আছে, সেই জিনিসগুলো টিউটোরিয়াল দেখে সে ইমপ্লিমেন্ট করার এবিলিটিটাকে সে আসলে গেইন করে। সেটা যে কোনো লাইন দিয়ে গেইন করলো, কিন্তু আলটিমেটলি কি সে একটা ওয়েবসাইট তৈরি করে, যেটা দিয়ে তৈরি করে HTML CSS ফান্ডামেন্টাল জাভাস্ক্রিপ্ট জিনিস এটা থাকবে, ডাজন্ট ম্যাটার আমি কি দিয়ে করতেছি, ওদের ইন্টারাকশন থাকবে। একটা পেজের মধ্যে ইউজার এখানে দেখবে, ইউজার লগ ইন করবে, লগ আউট করবে, বা ইউজারের ডাটাটাকে আমি লোড করতে হবে, এটাকে কনভার্ট করে ওয়েবসাইটে দেখাইতে হবে, এই ফান্ডামেন্টাল কাজটা কিন্তু সেম। হয়তো আমি হয়তো পিএসপি তে গেলে আমি একটা এপিআই কে কল করতে গেলে একভাবে করব, আমি পাইথনে গেলে এপিআই কে একটু ডিফারেন্ট ভাবে কল করব, আমি যদি হচ্ছে রিঅ্যাক্ট দিয়ে ইউজ করি বা অন্য কিছু দিয়ে ইউজ করি ডিফারেন্ট ভাবে কল করব, কিন্তু আমার নিডটা কিন্তু অলমোস্ট সেম। তো আমাদের এই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেও দেখি আমাদের স্টুডেন্টরা যখন একটা জিনিস দিয়ে শিখে তারপরে সাহস করে ওরা কিন্তু ট্র্যাক অনেক ক্ষেত্রে চাকরির প্রয়োজনে, কাজের প্রয়োজনে চেঞ্জও করে। এটা আমরা 5 to 10% দেখি যে আমাদের স্টুডেন্টদেরকে দেখে যে এরা হচ্ছে শিখতে পায়, কোন জায়গা থেকে শিখতে হয়, এদের ধৈর্য আছে, এরা চেষ্টা করে, এরা বিশাল কোনো ডেভেলপার হয় না, এরা জুনিয়র একজন ডেভেলপার যে বেসিক কিছু জিনিস জানে, আরো শেখার জন্য সে খুবই কিউরিয়াস এবং জানে যে কিভাবে খুঁজে বের করতে হয়, একটু সে জানে আর কি। তো এই কারণে আমরা একটা জিনিস দিয়ে শিখেছি, তার মানে এইটা না যে 100% 100 সবাই এই লাইনের মধ্যে থাকে, সেটা না, আমরা 10% কাছাকাছি দেখি ওরা কাছাকাছি ফিল্ডে চলে যায়। হয়তো আমাদের এখান থেকে কাজ করছে, সে মঙ্গোডিবি দিয়ে একটু শিখে গেছে, ওইখানে হয়তো মাইএসকিউএল নিয়ে কাজ করতেছে, সেটা অহরহ ঘটে। আবার নোড নিয়ে কাজ করতেছে, অন্য জায়গাতে নোড ব্যাকগ্রাউন্ড না, সেখানে তো পিএইচপি বা লারাভেল ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যাকএন্ড হিসেবে ইউজ করতেছে। তো সে ব্যাকএন্ডের মধ্যে দেখা যাচ্ছে সে ওটাকে কয়েকদিন সময় নিয়ে 2-3 সপ্তাহ সময় নিয়ে বেসিক শিখে কাজ করতে করতে বাকিটা ধরে ফেলে। তো এটা হচ্ছে আমাদের অবজেক্টিভটা হচ্ছে একটা ভার্টিক্যাল পাথ দেওয়া, গ্রোথ দেওয়া, এবং তাকে ভিজুয়ালি দেখানো যে লার্নার, দেখানো যে এইভাবে করা পসিবল, এই জিনিস
জিনিসগুলো আছে এইভাবে এইভাবে করতে হয়। আর এর বাইরে আমাদের প্রথম 6 মাস থেকে আমরা খুব তাকে সাপোর্ট দিই, গাইডলাইন করি, পরে আবার 1-1.5 মাস থেকে যখন তাকে আসলে ইন্ডিপেন্ডেন্ট করার কাজটা করি, যে নিজে নিজে ফিগার আউট করো, এটা বের করো, ডকুমেন্টেশনটা পড়ে আসো, এই অ্যান্সার গুলো রেডি করো বা এই জিনিসটা ট্রাই করো। তো তাইলে তাদের কিন্তু দুইটা জিনিসই হচ্ছে, একটা গাইডেড রাস্তা দিয়ে একটা সার্টেন পাথ যায়, আবার ইন্ডিপেন্ডেন্ট ভাবে চলার একটা রাস্তা আসে। তখন যারা এর ভিতরে সবাই আবার সাহস করে না, কেউ কেউ সাহস করে, কেউ কেউ আবার ওই লাইনে থাকে, এটা পার্সন টু পার্সন ভেরি করে। তো আমরা এই পার্টটা করার এই কয়েকটা কারণ, এক তো হচ্ছে যে এটাতে আমি কমফোর্টেবল, 2 জব মার্কেটে বেশি, 3 এটা দিয়ে শিখলেই যে এটার মধ্যে থাকতে হবে বিষয়টা এরকম না। এমনও থাকে অনেকে হচ্ছে যে কিউরিয়াস, যে আচ্ছা আমি এতদিন পর্যন্ত ওয়ার্ডপ্রেস করছি, এখন আমি এই জিনিসটা শিখতে চাই। অথবা কেউ কেউ আসে যে আচ্ছা আমি এখন চাকরিজীবী, এখন চাকরি বাকরি করবো না, কিন্তু আমি শিখে রাখতে চাই। এরকম অনেক কারণে কারণে ছেলে পেলে আসে। আলটিমেটলি একটা গোল, এটাকে ব্রেকডাউন করা, এভেলেবেল টেকনোলজি কি কি আছে, তাদের কোন কোন জিনিস ইউজ করে করা যেতে পারে, সেই মাইন্ডসেটটা গ্রো করাটাই আসলে মানে বিহাইন্ড দ্য সিনের এক লেয়ার নিচের অবজেক্টিভ। এখন সেটা কয়েক বছর পরে, 10 বছর পরে হয়তো রিঅ্যাক্ট চেঞ্জ হয়ে কিছু একটা চলে আসবে, বা হয়তো জাভাস্ক্রিপ্টও চেঞ্জ হয়ে যেতে পারে, মানে ইউ নেভার নো কি হইতে পারে। বাট ওই যে একটা জিনিস অ্যাচিভ করব, এই জিনিস আছে, সেই মাইন্ডসেটটা তৈরি করাটাই আসলে মেইন অবজেক্টিভ। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। ভাইয়া আরেকটা জিনিস আপনি লাস্টে বলতেছিলেন যে মানে গোল সেট করা। এখন একজন ওয়েব ডেভেলপারের জন্য তার মানে লার্নিং প্রসেসের পরে তো সে অবশ্যই ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করবে। তো সেই ক্ষেত্রে ক্যারিয়ারের ক্ষেত্রে তার জন্য মার্কেট ভ্যালুটা কিরকম হইতে পারে, সে কোন জিনিসগুলো শিখে গেলে আসলে মার্কেটে তার ভ্যালুটা একটু বেশি হবে, এবং তার আসলে আলটিমেট ক্যারিয়ার গোলটা কি হওয়া উচিত? ওকে, প্রথমত হচ্ছে যে মার্কেটের ওই যে মানে মাছ ধরার আগে এক ধরনের চিন্তা, ওই যে এটার হচ্ছে একটা খুব কঠিন একটা একটা সম্ভবত কোন একটা মুভিতে ডায়লগটা ছিল, বা কেউ একজন বলছিল যে এভরিবডি হ্যাজ এ প্ল্যান আনটিল দে গট টু পাঞ্চ অন দেয়ার ফেস আর কি। সব খেলার আগেই সব খেলোয়াড়রা বা সব টিমে একটা করে স্ট্র্যাটেজি বানায়, কিন্তু খেলার মাঠে যাওয়ার পরে স্ট্র্যাটেজিটা কিন্তু চেঞ্জ করতে হয়। দেখা গেছে যে ও মনে করছিল এদেরকে বল দিয়ে 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 আমরা টাইট করে 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 যাবো, এক ওভার 4টা ছক্কা পিটাই দিচ্ছে আর কি। তখন আগের প্ল্যান কিন্তু কাজ হবে না, তখন আবার ওই সিচুয়েশন অনুযায়ী স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। হয়তো ডিফারেন্ট একটা আননোন বলারকে নিয়ে আসতে হবে, বা কিছু একটা করতে হবে, অথবা কেউ একজন মিডিয়াম ফেজটাকে একটু স্লো করা শুরু করবে। অর্থাৎ সিচুয়েশন ওয়াইজ অ্যাডজাস্ট করার একটা মেন্টালিটি থাকতে হবে। আগে থেকে 100% কখনোই ওই খেলার ক্ষেত্রে যেরকম করা যায় না, পার্সোনাল লাইফের ক্ষেত্রেও ওটাকে 100% যে আমি স্ট্র্যাটেজি দিছি এটা দিয়ে আমি চলবো, এর আশেপাশে কিছু অ্যাডজাস্ট করবো না, এটা করা যাবে না। ব্রাদার, তার টার্গেটটা থাকবে হচ্ছে আমি একটা কেরিয়ার তৈরি করব, রাস্তাটা হবে ফ্লেক্সিবল। গোলটা থাকবে ফাইনাল যে আমি একটা কেরিয়ারে যাব, একটা রিজনেবল জায়গায় যাবো, কিন্তু আমার রাস্তাটা একটু ঘুরে পেঁচায় হইতে পারে। তো সে কিছু একটা জিনিস শিখলো, শিখার পরে সে ভালো করলো, কিছু একটা জিনিস বানানো শুরু করলো, তারপরে সে যখন মার্কেটে যাবে তখন তার প্রথম কাজই করা হচ্ছে যে আমি যখন অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাইয়ের পাশাপাশি হচ্ছে গ্যাপ অ্যানালাইসিস করা, যে জব সার্কুলার গুলো আমি পড়তেছি, পড়তে পড়তে আমি দেখতেছি যে ওরা আমি যেগুলো দিচ্ছি বা যেগুলো জানি তার সাথে হয়তো 50% বা 40% মিলতেছে, আর এরকম একটা দুইটা জিনিস বারবার আমার চোখে পড়তেছে, কিন্তু যেটা আমি জানি না। তখন এই জিনিসটা তাকে 2-3 দিন সময় নিয়ে ওগুলো একটা শিখার চেষ্টা করতে হবে, ওগুলা ডকুমেন্টেশন দেখা, টিউটোরিয়াল বানানো, ছোট ছোট প্রজেক্ট করা, প্রজেক্ট করে ওটাকে কিছুটা এক্সপেরিমেন্ট করে তারপরে এটাকে রেজুমেতে অ্যাড করা, আবার আরেকটু জিনিস দেখা, দেখে 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 দেখে, অর্থাৎ তার নিজের একটা স্টার্টিং ছিল, আমার ইনিশিয়াল গেম প্ল্যান ছিল, আর মার্কেট সিচুয়েশনের সাথে সেটাকে বারবার অ্যাডাপ্ট করে করে গ্যাপটা কমানোর চেষ্টা করবে। 100% ম্যাচ হবে না, যারা এমপ্লয়ার তারাও জানে, আর যে শিখতেছে তারও এটা জানার দরকার যে 100% সবকিছু মিলবে না, কিন্তু যত ক্লোজ হওয়া যায়, যত কাছাকাছি যাওয়া যায়, তত চান্সেস বাড়বে। তো সেই হিসেবে সে অ্যাডজাস্ট করতে করতে তার নিজের অরিজিনাল প্ল্যানটা কিছুটা মডিফাই সিচুয়েশনের কারণে হয়েই যাবে। তারপরে সে যখন হচ্ছে কেরিয়ার শুরু করবে, প্রথম 6 মাস থেকে 1 বছর তার টার্গেটই থাকবে যে আমি স্যালারি একটু কম পাই বা বেশি পাই, আমার কাজ হচ্ছে কাজটাকে শিখা। কারণ নিজে নিজে শিখা আর প্র্যাকটিক্যাল চাকরি করার মধ্যে হচ্ছে অলমোস্ট মানে সিগনিফিক্যান্ট ডিফারেন্ট, আকাশ পাতাল ডিফারেন্স না বললেও মানে মোটামুটি হচ্ছে মানে 19-20 না, বরং হচ্ছে 13-20 এরকম একটা ডিফারেন্স পাবে। কারণ একটা এনভায়রনমেন্ট লার্জ প্রজেক্টে কাজ করে, টিম কোলাবোরেশনের কিছু বিষয় থাকে যেগুলো সে নিজে নিজে শিখতে গেলে কখনো দেখে নাই, প্রসেস অনেক বেশি হ্যাভি,
ইউনিট টেস্টিং বা টেস্টিং অথবা অটোমেটেড টেস্টিং রিলেটেড জিনিসগুলোর সাথে সে হয়তো অত বেশি ফ্যামিলিয়ার মোস্ট অফ দ্য কেসে ছিল না, ডেভঅপস সম্পর্কে তার আইডিয়া হয়তো অত বেশি ছিল না। এছাড়া আরো অনেক কিছু টুলস থাকে, স্ক্রাম থাকে, এটা সেটা থাকে, জিরা থাকে, যেগুলো সম্পর্কে সে জানতো না অথবা জানলেও খুব কম জানতো। এবং কোড রিভিউ হয়তো সে অত সিগনিফিকেন্টলি আগে করে নাই, এখন হয়তো সেটা হবে। পিআর টাইপের জিনিসগুলো সে সম্পর্কে জানবে। এরকম আরো অনেক অনেক জিনিসগুলো তার সামনে চলে আসবে, সেগুলোতে সে অ্যাডাপ্ট করাটাই হচ্ছে প্রথম 6 মাস থেকে 1 বছরের গোল। তখন সেটা স্টেবল লেভেলে যাবে, তারপরে সে বুঝবে যে ওকে আমি এতদিনে কি শিখছি, হোয়াট ইজ মাই ভ্যালু, হোয়ার শুড আই গো বা কিছু একটা, তারপরে কি ডিসিশন মেক করবে। প্রথম দিকে অতটুকু ডিসিশন মেক করার তেমন কোনো দরকার নাই। আর এর আগে সে চাইলে একটা দুইটা কাজ করতে পারে যে আমার এবিলিটি ওয়াইজ আমি যদি খুব ওভার কনফিডেন্ট হই তাহলে সে ফুল টাইমে চিন্তা করতে পারে। আর যদি মনে করে যে আমার কনফিডেন্স একটু লো, তাহলে আমি কোনো একটা ইন্টার্ন পেয়ে সেই অনুসারে আমি হয়তো ক্যারিয়ারটাকে শুরু করতে পারি। এটা তার কনফিডেন্স অনুসারে। দেয়ার ইজ নোবডি নোজ দ্য এক্স্যাক্টলি তার জন্য পারফেক্ট ডিসিশন কোনটা। তাকে কোনো একটা ডিসিশন মেক করে ওটার জন্য ট্রাই করতে হবে। সো ওটা নিয়ে টাইম ওয়েস্ট করা যাবে না। কোনো ডিসিশনের জন্য টাইম ওয়েস্ট করাটা হচ্ছে মানে প্রোক্রাস্টিনেশনের ইজিয়েস্ট ওয়ে। আরো দুইটা ইজিয়েস্ট ওয়ে আছে প্ল্যানিং করানোটা, সেকেন্ড জিনিসটা হচ্ছে যে আমি ডিসিশনটা পারফেক্ট ডিসিশনটা মেক করতে চাই। এইসব ট্র্যাপে পড়ে সময় নষ্ট করা যাবে না। রাদার it's okay to make a bad decision, wrong decision, as long as you are working on it. তো সেটা ঠিক রেখে তাকে আগায় যেতে হবে। তার টার্গেটই হচ্ছে যে আমি জব মার্কেটে ইন্টার্ন হোক, ফুল টাইম হোক, পেইড ইন্টার্ন হোক, আনপেইড ইন্টার্ন হোক, আমি মার্কেটে ঢুকবো, 6 মাস আমি শিখবো বা 1 বছর আমি শিখবো। তারপরে আমি যখন একটা টিমে এতদিন কাজ করে ফেলবো, তখন আমার আসলে কোন একটা লোক হায়ার করলে বা কোনো টিম হায়ার করলে আমাকে আসলে আর সিগনিফিকেন্টলি কাজে লাগাইতে পারবে, তার আগেও কাজে লাগাইতে পারতো। এই কারণে আসলে মানে অনেকে মনে করে সবাই এক্সপেরিয়েন্স আর কারণটা কি? কারণ হচ্ছে যে ওই যে প্রথম কিছুদিন অনেকেরই আসলে সেখান থেকে যেই আউটপুটটা এক্সট্রাক্ট করার মতো লেভেলে থাকে না। তো সেই জন্য ম্যাক্সিমাম কোম্পানি এক্সপেরিয়েন্সটা চেয়ে বসছে, এবং এটা কারণও আছে আর কি। তো সেই জিনিসটাই মাথায় রাখতে হবে যে আমি আসলে প্র্যাকটিক্যাল প্রজেক্টে কাজ করবো, দ্যাটস হোয়াট ইজ মাই অবজেক্টিভ। এবং ইনভলভ হইলে চাকরি পেয়ে যাওয়া মানে আমি দুনিয়া সবকিছু জেনে ফেলছি, আমার শিখা বা লার্নিং শেষ হয়ে গেছে, এটা চিন্তা করার কোনো কারণ নাই। লার্নিংটা মূলত শুরু হবে যখন কোনো একটা জায়গায় চাকরিতে জয়েন করে। আচ্ছা ভাইয়া, আহ এখন ভাইয়া আমরা তো যারা স্টুডেন্ট আছি তারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি বা আমাদের প্ল্যান্টি অফ টাইম থাকে, কিন্তু যদি কোনো চাকরিজীবী বা বিজনেসম্যান তারা যদি থাকে, তখন তাদের ক্ষেত্রে আসলে স্ট্র্যাটেজিটা কিরকম হওয়া উচিত? কেননা দেখা যায় তাদের হয়তো সপ্তাহে 5 দিন 6 দিন 8-10 ঘন্টা করে অফিস করতে হয়, সেক্ষেত্রে তাদের জন্য আসলে স্ট্র্যাটেজিটা কেমন হলে ভালো হয়? প্রথমত জিনিস হচ্ছে যে যে কোনো কিছুই আমরা লাইফে যেটাই করতে চাই, এটা হচ্ছে একটা খাবড়া খাবড়ি মেরে 2 দিন একটু গুতা মেরে এটা হবে না। এটা প্রথম জায়গায় এটা মাথায় নিতে হবে যে ইটস নট লাইক, ইটস ডেফিনেটলি পসিবল, এবং এটা অবশ্যই করা পসিবল, কিন্তু এটা ওই 2 দিনে বা 1 সপ্তাহে এমনকি 1 মাসেও হবে না। এটা প্রথম তাকে মানতে হবে। এটা যখন মেনে নেয় তখন তার ডিসিশন মেকিংটা রিয়েলিটি ভার্সেস এক্সপেকটেশনের যে একটা গ্যাপ আছে, যে ও আচ্ছা অমুকে ফর এক্সাম্পল অমুকে ফ্রিল্যান্সিং করে এত ডলার কামাই ফেলতেছে, আমিও করব। ঠিক আছে, আমি 2 দিন কিছু দেখলাম না দেখলাম, কিছু বের করতে পারছি না করতে পারি নাই, আচ্ছা এটা মনে হয় হবে না, ও নিশ্চয়ই কিছু একটা ভুয়া কথা বলছে বা কিছু একটা বলছে। সো এটা ওভারনাইটে চেঞ্জ হবে না, এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে যে তাকে আসলে ডেডিকেটেড হবে। ইটস এ কেরিয়ার, একটা কেরিয়ার, একটা জায়গায় যদি ডেভেলপ তৈরি করতে হয়, সিগনিফিকেন্ট গেইন করতে হয়, তাকে ওই সময়টা বের করতে হবে। তো সময়টা বের করতে গেলে তাকে ওই সেই সার্টেন যে আওয়ারটা আছে একজন জুনিয়র হওয়ার জন্য, তাকে সেই সময়টা দিতেই হবে। আমরা যেটা বলি সেটা হচ্ছে 6 থেকে 8 ঘন্টা, তাকে হয়তো 5 থেকে 6 মাস দিলে সে একটা জুনিয়র লেভেলের কাছাকাছি কিছু একটা যাবে। এখন একটা চাকরিজীবী যদি হচ্ছে 6 থেকে 8 ঘন্টা ডেইলি দিতে না পারে, তখন সে তার সিচুয়েশন অনুসারে হয়তো ব্রেকডাউন করে ফেলবে যে আচ্ছা আমি ওয়ার্কিং ডেতে 4 ঘন্টা দিলাম, এসে বাসায় এসে খুব সিরিয়াসলি সিগনিফিকেন্টলি সময় দিলাম, উইকেন্ডের সময়টা বাড়াই দিলাম, আমার হয়তো 6 মাসের জায়গাটা 8 মাস লাগলো বা 1 বছরই লাগলো। কিন্তু ওই এফোর্টটা তাকে দিতে হবে, ওই কমফোর্ট লেভেলটা নিতে হবে, এবং ওইটা কেউ এসে খুব ভালো করে তাকে বুঝিয়ে দিতে পারে, বাট নিজে বুঝে নেওয়ার জন্য তাকে কিন্তু বিভিন্ন ভেরিয়েশন দেখে জিনিসটাকে ক্যাপচার করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র থিওরিটিক্যাল দেখলে কিন্তু আমরা সবাই হচ্ছে সাকিব আল হাসানকে বা হচ্ছে আমরা সবাই কিন্তু বিরাট কোহলিকে খুব সাজেশন দিতে পারি টিভির পর্দার সামনে বসে, আরে এটা তো এই বল, কেন তুই এই দিক দিয়ে গেলি, ডাউন দ্য লাইনে যাওয়া তো কোনো দরকার আছে ম্যাচের এই সিচুয়েশনের মধ্যে। আমরা খুবই জ্ঞান দিতে পারি, কিন্তু ফিল্ডে নামাই দেই প্রথম বলের আগেই আমরা হয়তো স্টাম্পিং করে বোল্ড আউট হয়ে চলে আসবো 1 বল খেলার আগে। সো
থিওরিটিক্যাল জিনিসগুলো বুঝা আর প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারার মধ্যে কিন্তু একটা জিনিস এর মধ্যে ভেরিয়েশন আছে। যে আমরা যদি হচ্ছে যখন শুনবো সেটা কিন্তু আসলে আমার শেখা হইলো না, আমি টিউটোরিয়াল দেখি সেটা কিন্তু আমার শেখা হইলো না, ওটাকে দেখে প্র্যাকটিসের জন্য এফোর্টটা দেওয়া, দেখে আবার যে জিনিসটা দেখাইছে ওইটাকে না বানিয়ে ওটার ভেরিয়েশন ডিফারেন্ট একটা জিনিস বানানোর এবিলিটিটা তৈরি করতে গেলে তাকে ওই এফোর্টটা দিতেই হবে। আমি টিউটোরিয়াল একটা জায়গায় 100টা দেখলাম, ওই অঙ্কর মতো আর কি সমাধান আমি দেখে দেখে চলে গেলাম, একটাও প্র্যাকটিস করলাম না, পরীক্ষার খাতায় গেলে কিন্তু একটাও মিলাইতে পারবো না আর কি। তো এখানেও সেম জিনিসটা, তাকে কিন্তু প্র্যাকটিস অবশ্যই করতে হবে। টিউটোরিয়াল দেখে ফেললেই কিন্তু সমাধানটা হবে না, টিউটোরিয়াল দেখার পাশাপাশি প্র্যাকটিস করতে হবে, এবং যে টিউটোরিয়ালে যেটা দেখাইছে ওটা ডিফারেন্ট একটা ভার্সন তাকে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। তাইলে তার থিঙ্কিংটা ও আগে যদি আমরা সেম জিনিসটা করি তাইলে আমরা সামহাও আমাদের মেমোরিকে ইউটিলাইজ করার চেষ্টা করি, ওই যে অঙ্ক অনেকে মুখস্থ করার চেষ্টা করে, যদি এটাকে হালকা একটু ঘুরাই দেয় তাইলে তখন সে আসলে তার ব্রেনটাকে তখন খাটানোর জন্য বাধ্য হয়। তখন যখন ব্রেনকে খাটানোর চিন্তা করে, ব্রেন যখন অবস্ট্রাকল দেখে তখন ব্রেন সেটাকে নোটিস করে। আর সেম জিনিসটা যদি সেম জায়গার মধ্যে প্রতিদিন পড়ে থাকে, ব্রেন কিন্তু ওই প্যাটার্নটাকে অবজার্ভ করে না। সিগনিফিকেন্টলি হুট করে যদি হচ্ছে সিগনিফিকেন্ট চেঞ্জ হয়, রাস্তা যদি কাটা পড়ে যায় তখন কিন্তু ওখানে আমাদের নজর যায়, ব্রেন ওটাকে নোটিস করে। প্লেন রাস্তা থাকলে ওই রাস্তার কোনটা কেউ আমরা খেয়াল করি না, ওটার মতো করে আমাদের ব্রেনে আসতে ফেড হয়ে যায়। টিউটোরিয়াল সিমিলার জিনিসটা প্র্যাকটিস করাটাও ওইরকম একটা রিস্কি একটা জিনিস। প্রথমবার তাকে করতে হবে সিমিলার জিনিসটা, ইমিডিয়েটলি এটাকে চেঞ্জ করে যখন করবে তখন ব্রেনের কাছে বাড়ি খাবে, যা এটা কি জিনিস, এটা কেমন হবে, এটা তো হচ্ছে না। যখন হবে না তখন সে ব্রেনটা গুলো আছে তাহলে কিভাবে করতে হবে, তার ব্রেন তার ওই স্লিপিং মোড থেকে জাগ্রত হবে আর কি। তো ওই জিনিসটা সে চাকরিজীবী হোক নন চাকরিজীবী হোক তাকে দিতে হবে। কে চাকরিজীবী ওই যে স্কিল ডাজন্ট কেয়ার, স্কিল হচ্ছে আমাকে গেইন করতে হলে, আমাকে পাইতে হলে, ওই যে তাকে পাইতে হলে এরকম এফোর্ট দিতে হবে। এখন সেই এফোর্টটা কেউ হয়তো একটু লম্বা সময় নিয়ে দিবে, কেউ কম সময় দিবে, বাট আলটিমেটলি সবার জন্য সেম রাস্তাটাই লাগবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমার দিক থেকে একটা কোশ্চেন আছে আপনার কাছে। আমরা যদি একটু খেয়াল করি আমাদের দেশে যে অনেকেই ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরটাকে মনে করে ইট ইজ জাস্ট ওয়ান কাইন্ড অফ ফ্রিল্যান্সিং, মানে এর চেয়ে আসলে তেমন বেশি কিছু না। আবার নন সিআরসি ডিপার্টমেন্টের কেউ যদি ওয়েব ডেভেলপমেন্টের দিকে ফোকাস হতে চায়, তো সেক্ষেত্রে আবার অনেক সিনিয়র দের কাছ থেকেও কি ডিমোটিভেটেড হতে হয়, এটা ফ্রিল্যান্সিং টাইপের কিছু, এটাতে কেন যেতে হচ্ছে, এইদিকে ভালো কর, দেন পিএইচডি, দেন আদার্স অন্য কিছু আছে, বিসিএস আছে, ঠিক আছে। তো আমার কাছে কোশ্চেনটা হচ্ছে, ওয়েব ডেভেলপমেন্ট মানে কি এরকম জাস্ট ফ্রিল্যান্সিং নাকি মোর দ্যান লাইক দ্যাট আর কি? এটা যদি একটু বলতেন, এটা যদি ক্লিয়ার করতেন, কারণ আমাদের ডিপার্টমেন্টটা হচ্ছে এখানে যারা জয়েন করছে মোস্ট প্রবাবলি ম্যাক্সিমামই আমাদের ডিপার্টমেন্টের, আর আমরা অ্যাকচুয়ালি টিপোলিড। সো আমাদের অনেকেই এই ফিল্ডে আসতে চাচ্ছে, বাট ওই যে প্রপার মোটিভেশন না থাকার কারণে, আবার ডিমোটিভেশনের কারণে কিন্তু অনেকে এখানে ফ্লোটা আনতে পারে না সামহাউ। সো এটা নিয়ে যদি একটু বলতেন। প্রথম অ্যান্সার হচ্ছে যে তাকে ওয়েব ডেভেলপার হইতেই হবে, বিষয়টা এরকম না, তাকে কিছু একটা হইতে হবে আর কি তার ক্যারিয়ারের জন্য। সেটা সে ওয়েব ডেভেলপার না হয়ে অন্য কিছু সেটা করে, সেটা সে রোবোটিক্স করে, আইওটি করে, বা ব্লকচেইন রিলেটেড কিছু একটা করে, নতুন কিছু একটা জিনিস ট্রাই করে, তাহলে সেটা অবশ্যই ভালো। মানে অর্থাৎ সে যেটাতেই সিরিয়াসলি এফোর্ট দিবে সেটাতে সে ভালো করতে পারবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কেউ যদি মনে হয় যাচ্ছে আমার এগুলোও ভালো লাগে না, আমি ইউআই ইউএক্স রিলেটেড কাজ করব, অথবা আমি এগুলো করবো না, আমি প্রজেক্ট ম্যানেজার হব বা প্রোডাক্ট ম্যানেজার হব বা কিউএ হব, অসাম, গো ফর ইট। অর্থাৎ যেই লাইনে গেলে সে সিরিয়াসলি হার্ডওয়ার্ক করবে সেই লাইনে সে ভালো করবে। সো ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে হচ্ছে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যেমন অনেক কিছু ফ্রিল্যান্সিং, আমরা যত ধরনের কাজ করি সবকিছুই ফ্রিল্যান্সিং হইতে পারে। সেটা হইতে পারে যে আমি কন্টেন্ট রাইট করব, হইতে পারে যে আমি ভিজিটিং কার্ড কারো ডিজাইন করব, বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড লোগো ডিজাইন করবো, এগুলো সবই ফ্রিল্যান্সিং এর মধ্যে পড়ে। তার মধ্যে ওয়ার্ডপ্রেসটা বেশি চলে আসে, তার একটা বড় কারণ হচ্ছে যে ওই যে ওয়েব ডেভেলপমেন্ট নিড অনুসারে সংখ্যায় বেশি। তো সেই নিড অনুসারে ওয়েব ডেভেলপমেন্ট যেহেতু সংখ্যায় বেশি, এবং যারা হচ্ছে এই যে মার্কেট প্লেসে যারা ওয়েবসাইট বানাইতে চায় তাদের মধ্যে তারা খুব দ্রুত ওয়েবসাইটটা পেতে চায়, তারা লং টার্ম একটা সাইট বানায় ওটা ওরা ইউজ করে বসে থাকবে, 1-1.5-2 বছর ওরা হয়তো 2-1টা জিনিস চেঞ্জ করলে করবে, না হইলে নাই, বাট সিগনিফিকেন্টলি রেগুলার ওয়েব ডেভেলপ করবে না। সেই জন্য যেহেতু এই টাইপের টাস্ক মার্কেটে বেশি, ওয়েব ডেভেলপমেন্টের অন্য যে কোনো প্রোগ্রামিং এর যে কোনো লাইনের তুলনায় ওয়েব ডেভেলপমেন্টের জব অথবা নিড বেশি বলে হচ্ছে এইটাকে ওই ফ্রিল্যান্সিংও এটার সংখ্যাটা বেশি, এবং সংখ্যাটা বেশি হওয়ার কারণেই অনেকে এটাকে মনে করে নেয় যে ওয়েব ডেভেলপমেন্ট মানে ফ্রিল্যান্সিং, বাট এটা তো ডেফিনেটলি পুরোপুরি সত্যি না। কারণ হচ্ছে আমরা যদি হচ্ছে কেউ যদি ঠিক মতো
করে CSE/ইলেকট্রিক্যাল জবস ইন বাংলাদেশ ওই গ্রুপেও যাই, তাহলেও কিন্তু আমরা মোটামুটি দেখতে পারবো কি আছে যে ওখানে ওয়ার্ডপ্রেসের কয়টা চাকরি আর নর্মাল ওয়ার্ডপ্রেস বাদে ওয়েব ডেভেলপমেন্টের কয়টা চাকরি সেটা সে এখানেও দেখতে পারবে। গুগলে বা লিঙ্কডইনে গিয়ে সার্চ দিলেও কিন্তু সে সেই জিনিসটা দেখতে পারবে যে অন্যান্য ধরনের কি কি ধরনের অপরচুনিটি আছে। সো কোনো একজন সিনিয়র যদি বলে সেটা কেউ যদি অ্যাকসেপ্ট করতে চায় করুক, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। এবং কোনো ভাই যদি বা কোনো আপু যদি বলে যে এদিকে যাও না ওইদিকে যাও, সেটা শুনে যদি ওই লাইনে গিয়ে সে যদি সিরিয়াসলি হার্ডওয়ার্ক করে, আই এম হ্যাপি ফর দ্যাট পার্সন। কারণ আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে কেউ কোনো একটা লাইনটাকে ডিটারমাইন্ড হয়ে হার্ডওয়ার্ক করে যায়, তাইলে সে সেই লাইনে ভালো করবে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। সো ওয়েব ডেভেলপমেন্টে যদি আসতে কেউ নিষেধ করে এবং তার উপদেশটা শুনে যদি সে ওই লাইনে সিরিয়াসলি হার্ডওয়ার্ক করে, আই এম হ্যাপি। আর সে যদি হচ্ছে ওনার কাছে ওটা শুনে তারপরে চুপচাপ বসে থাকে, কনফিউজড হয়ে বসে থাকে, আবার আরেকজনের কাছে শুনে, কয়দিন পরে আরেকজনের কাছে শুনে, আবার 6 মাস করে ওই অরিজিনাল পার্সনের কাছে শুনে, দ্যাটস ব্যাড। কারণ একটা জায়গায় ইউ নিড টু মেক এ ডিসিশন, ইভেন ইট ইজ এ ব্যাড ডিসিশন, গো ফর ইট আর কি, ওটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো সবাইকে ওয়েব ডেভেলপমেন্টে আসতেই হবে, বিষয়টা এরকম না, কারো মন চাইলে আসবে, কারো মন চাইলে আসবে না, দ্যাটস আপ টু দ্যাট পার্সন। তো এটাই আমি বলবো। এবং এটা রাইট অর রং ওটা আসলে প্রুফ করতে যাওয়া বা করাটা অত বেশি ইম্পর্টেন্ট না। সিচুয়েশন ওয়াইজ, সিস্টেম ওয়াইজ অথবা অপরচুনিটি ওয়াইজ আমরা কোনো না কোনো একটা জায়গায় আমাদেরকে মিট করতেই হবে আর কি। এবং সেই মিটিংটাই ওভার দ্য টাইমে বুঝে ফেলবে আর কি। কারণ এই এখন যে জুনিয়র আছে সেও কিছুদিন পরে সিনিয়র হয়ে যাবে, তখন যখন জব মার্কেটে যাবে তখন সে বুঝতে পারবে যে এটা করতে পারতেছি, যদি করতে পারি কিপ গোয়িং, আর যদি করতে না পারি তাহলে কি অ্যাডজাস্ট করা লাগবে সেটা অ্যাডজাস্ট করে সেই অনুসারে যাবে। তো ওপেন মাইন্ড থাকলেই আর তেমন কোনো প্রবলেম হবে না। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। এবারে কোশ্চেনটা হচ্ছে আমরা প্রায় লাস্টের পর্যায়ে চলে আসছি। অ্যাকচুয়ালি এইবার আমরা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের মার্কেট ভ্যালু আর ফিউচার নিয়ে যদি একটু ডিটেলসে বলতেন। মার্কেট ভ্যালু ওয়াইজ ডেফিনেটলি আমরা যদি হচ্ছে জব মার্কেটে দেখি, তাহলে যে টাইপের ফিল্ডের মধ্যে হচ্ছে চাকরি সবচেয়ে বেশি, এটা সুবিধাও আছে অসুবিধাও আছে। সুবিধা হচ্ছে কি, যখন একটা ফিল্ডে অনেক বেশি নিড থাকবে, সেক্ষেত্রে খুব ভালো করলে সেটারও ডিমান্ড আছে, এটা একটা সুবিধা। মোটামুটি করলে সেটারও ডিমান্ড আছে, একদম কিছু না পারলেও সেখানে কিছু একটা করার অপরচুনিটি আছে, যেহেতু ডিমান্ড অনেক বেশি, সে কারণে এটা একটা সুবিধা আছে। অসুবিধা আছে হচ্ছে কি, অসুবিধা হচ্ছে যখন ফিল্ডটা অনেক বেশি বড় হয়, লোকজন বেশি চলে আসে, সেই ফিল্ডে লোকজন বেশি চলে আসলে কোনো এমপ্লয়ার সেটাকে হয়তো কম স্যালারি দিয়েও পাওয়ার কম স্যালারি দিয়ে হয়তো পাওয়ার চেষ্টা করে, এটা একটা অসুবিধা আছে। আবার সুবিধা হচ্ছে যে আমি 1 জায়গায় 2 জায়গায় 5 জায়গায় রিজেকশন খাইলেও অল্প সময়ের মধ্যে আমি অল্টারনেটিভ একজন ক্যান্ডিডেট হিসেবে আমি এই জায়গায় গিয়ে করলে ফটাফট আমি দেখতেছি আচ্ছা এরকম 200 300 400 500 জব আছে, তার মানে এই জায়গা থেকে আমি রিজেকশন খাইলেও আরেকটা যেতে পারি, আরেকটা জায়গায় যেতে পারি, আরেকটা যেতে পারি। তো এইভাবে আমরা কিন্তু একটা অল্টারনেটিভ রাস্তার মধ্যে কিন্তু চলে যেতে পারি, যে এই চাকরি এখান থেকে পাইলাম না, রিজেকশন, ওকে আরেকটা করলাম, আরেকটা করলাম। আর যারা হচ্ছে স্পেসিফিক ফিল্ড, ফর এক্সাম্পল কেউ একজন হয়তো রোবোটিক্স রিলেটেড কাজ করতে চায়, সে খুবই প্যাশনেট ওটা নিয়ে, অথবা সে রুবি অন রেলস নিয়ে খুবই প্যাশনেট, হইতেই পারে। এখন সেই টাইপের চাকরির সংখ্যা একটু কম, তার মানে সে হচ্ছে ওই জায়গাটায় ঢুকতে গেলে তাকে একটু সময় বেশি লাগতে পারে, কারণ একটা জায়গায় গিয়ে যদি কোনো কারণে সে খারাপ ইন্টারভিউ দিল, আবার আরেকটা পাইতে গেলে তার কাছে অ্যাভেলেবল অপশনস খুব কম, সময় একটু বেশি লাগবে। সে যদি কোনো কিছুতে আটকে যায় তাহলে হেল্পটা পাইতে একটু দেরি লাগবে, কারণ এই ফিল্ডের লোকজন কম, ফোরাম কম, বা সাজেশন পাওয়ার জায়গাটা কম। কিন্তু আরেকটা সুবিধা হচ্ছে, যেহেতু এই ফিল্ডে লোক কম, তার মানে হচ্ছে কি সে চাইলে কিন্তু যদি স্কিলড ভালো হয় সে কিন্তু হয়তো বেশি স্যালারি নিতে পারে। যে আচ্ছা ফর এক্সাম্পল iOS ডেভেলপার যা হচ্ছে আইফোনের জন্য অ্যাপ বানাবে, এখন এই ধরনের ডেভেলপারের সংখ্যা কম, তার মানে ডেভেলপারের সংখ্যা যেহেতু কম আছে, কেউ গিয়ে নেগোশিয়েট করতে পারে যে না, আমার স্টার্টিং স্যালারি এতটুকু না হইলে আমি জয়েন করব না। বা রিঅ্যাক্ট নেটিভ ডেভেলপারের একটা কিন্তু মার্কেটে শর্টেজ আছে, তো শর্টেজ থাকার কারণে কেউ যদি বলে যে আচ্ছা আমি রিঅ্যাক্ট নেটিভ পারি, মোটামুটি ভালোভাবে করছি, এরকম 2-3টা আমি অ্যাপ বানাইছি, আমি এত নিচে হইলে করবো না, তখন তার একটা বার্গেনিং পাওয়ার থাকে ক্যান্ডিডেটের। আর হোয়ারের যদি হচ্ছে ফিল্ডটা অনেক বেশি বড় হয়, ক্যান্ডিডেটের সংখ্যা বেশি হয়, তখন ক্যান্ডিডেটের বার্গেনিং পাওয়ার একটু কম হয়, তারপরও যারা ভালো তারা ঠিকই ভালো করে ফেলতে পারে আর কি। সো প্রোস এন্ড কনস দুই জায়গার মধ্যেই আছে। এটা হচ্ছে এই ফিল্ডের বর্তমান অবস্থা। ফিউচার অবস্থার কথা যদি আমরা চিন্তা করি, আজ থেকে হয়তো 5 বছর আগে আমি নিজেও চিন্তা করতেছিলাম যে আচ্ছা মোবাইল অ্যাপ গুলা এত সিগনিফিকেন্টলি গ্রো করতেছে, তারা ওয়েবকে
পুরোপুরি ধুয়ে টুয়ে ফেলবে। এবং সেই কারণেই হচ্ছে আমি যে কাজটা করছিলাম, আমাদের প্রোগ্রামিং হিরো ইনিশিয়েটিভ থেকে প্রথমে আমরা অ্যাপটা বানাইছিলাম। একটাই বড় কারণ অ্যাপটা হচ্ছে সিগনিফিকেন্টলি গ্রো করবে। তো অ্যাপ গ্রো করছে, ঘটনা সত্যি, আমরা অনেক বেশি অ্যাপ ইউজ করি আজ থেকে 5 বছরের তুলনায়, কিন্তু ডেস্কটপে আমাদের যে কাজগুলো করতে হয় সেই কাজগুলোকে আসলে অ্যাপ পুরোপুরি রিপ্লেস করতে পারে নাই। কিছু কিছু রিপ্লেস করছে। সাপোজ আমরা ইমেইলের রিপ্লাই সেটা করি, সোশ্যাল মিডিয়া আগে আমরা কম্পিউটারে করতাম, এখন মোবাইলেই পুরোপুরি করি। অর্থাৎ এন্টারটেইনমেন্টের যে জিনিসটা আছে সেইটা আমরা পুরোপুরি এন্টারটেইনমেন্টের জিনিসগুলোকে আমরা মোবাইলে কনভার্ট করে ফেলছি। সেটা টিকটক হোক, এটা হোক, ওটা হোক, যত কিছু ইউটিউব হোক, সবকিছু মোবাইলে কনভার্ট করে ফেলছে। কিন্তু আমাদের প্রোডাক্টিভিটি বা লার্নিং বা অ্যাক্টিভিটির যে কাজগুলো সেগুলো কিন্তু আমরা এখনো হচ্ছে সেই জিনিসগুলো আমরা কিন্তু এখনো ডেস্কটপে আমরা রেখে দিছি। ডেস্কটপে রেখে দেওয়ার কারণে আমাদের কিন্তু হয়তো টিউটোরিয়াল দেখা, প্র্যাকটিস করা, সফটওয়্যার বানানোর, কোডিং করা, একটা প্রেজেন্টেশনের স্লাইড বানানো, অথবা হচ্ছে অফিসে কাজ করা, অ্যাকাউন্টিং করা, ব্যাংকিং রিলেটেড কাজকর্ম করা, সেগুলো কিন্তু আমরা অ্যাটলিস্ট প্রফেশনাল কাজগুলো কিন্তু এখনো এই ল্যাপটপ ডেস্কটপে আছে। এবং সিগনিফিক্যান্ট নেক্সট 2, 4, 5 বছর, 10 বছর কিন্তু এটা চেঞ্জ হওয়ার কোনো কারণ আমি দেখতেছি না। কারণ এন্টারটেইনমেন্টটা চেঞ্জ হয়েছে, অ্যাপটা গ্রোথ হয়েছে, কিন্তু ওয়েবের যে প্রয়োজনীয়তাটা সেটা কিন্তু কমে নাই, বরং ওটা কিছুটা অল্প অল্প করে বাড়ছে, কারণ নিত্য নতুন কাজের লোকজন ওয়েবসাইট গুলোকে ইউজ করে। সো নেক্সট 5-10 বছরে আমার কাছে মনে হয় না যে ওয়েব ডেভেলপমেন্টটা সিগনিফিকেন্টলি নাই হয়ে যাবে। কারণ একটা বড় থ্রেড ছিল অ্যাপ, কিন্তু অ্যাপ সেটাকে করতে পারে নাই, বরং এটা কমপ্লিমেন্টারি হয়েছে। কমপ্লিমেন্টারি কিরকম? যেটা হচ্ছে যে আমরা টিকটক ফর এক্সাম্পল আমরা মোবাইলে ইউজ করি, আবার পাশাপাশি আমরা ডেস্কটপেও ইউজ করি আর কি। ফেসবুক আমরা মোবাইলে ইউজ করি, পাশাপাশি ডেস্কটপও কিন্তু ইউজ করি, অর্থাৎ ওয়েবে আমরা ইউজ করি। তো এই জন্য ওয়েব ডেভেলপমেন্টের ফিউচার অবশ্যই ব্রাইট, এবং এটা কোথাও যাচ্ছে না, বরং আমাদের প্রফেশনাল কাজের জন্য এটা আসলে কোনোভাবেই রিপ্লেসেবল না। মোবাইল দিয়ে আমরা কখনো এরকম হবে না আমি অফিসে যাচ্ছি এখন মোবাইলে বসে বসে অফিসের সব কাজ করতেছি, এটা করার কোনো একটা কারণ নাই। বরং এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। সো ওয়েবের ফিউচারটা অবশ্যই বাড়বে, আর না বাড়লে সিগনিফিকেন্টলি যেটা আছে সেটার মধ্যে অবশ্যই কনস্ট্যান্ট থাকবে। বাড়ার কারণটা হচ্ছে কি, কারণ যারা হচ্ছে নন টেক ফিল্ডে তাদের এই ওয়েবসাইটের তৈরির প্রয়োজনীয়তাটা কিন্তু সিগনিফিকেন্টলি বেড়ে যাচ্ছে। আস্তে আস্তে বাংলাদেশে আমরা যদি দেখি, আগে যারা হয়তো কাগজ কলমে অ্যাকাউন্টে করতো এখন তারা কম্পিউটারে করে, আগে যারা হয়তো সেলস এর লোকজন ছিল তারা হয়তো কাগজে কলম হিসাব করতো, তারা এখন কম্পিউটারে করে। এখন কম্পিউটারে করতে গেলে এটার জন্য তো সফটওয়্যার লাগে, সেলস এর লোক জন্য সফটওয়্যার লাগে, কাস্টমার সার্ভিসের জন্য সফটওয়্যার লাগে, অ্যাকাউন্টের জন্য সফটওয়্যার লাগে। কদিন পরে দেখা যাবে মুদি দোকানে যারা ইউজ করতেছে তারা কাগজে কলমে টালি খাতা হিসাব করতো, ও সেই টালি খাতা মধ্যে হিসাব না করে তারা কম্পিউটারে করবে, তার মানে এটার জন্য সফটওয়্যার লাগবে। তো সফটওয়্যার তারা কিছু ইউজ করবে, তখন তাদের একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতে হবে। তো ওয়েবের ডিমান্ড আসলে কোথাও যাচ্ছে না। আচ্ছা ভাইয়া, আমাদের সময় অনেকটুকুই হয়ে আসছে, তারপরেও ভাইয়া একটু ইয়া করি। আপনি এই প্রশ্নটা শুরুতে বলতেছিলেন যে টেকনোলজি তো আসলে আপডেট হইতে থাকবে, চেঞ্জ হইতে থাকবে। যেমন আমরা যদি বলি 2019-এর শুরুর দিকে হচ্ছে ফ্লাটার শুরু হয়েছে, সেটার ডিমান্ড বাড়তেছে। এখন নেক্সট টেকনোলজিটা কি হইতে পারে যেটা মানে এই 2022 থেকে বা তারপরের সময়গুলোতে রাইজ করতে পারে এবং সেটার ডিমান্ডটা অনেক ভালোভাবে বেড়ে যেতে পারে, সেরকম কি হইতে পারে? এখন এখন যে জিনিসটা মানে এদের গ্যারান্টি, এই টেকনোলজি হাইপের আসলে গ্যারান্টি নাই, এটা কয়েক বছর থাকে, কেউ কেউ স্টেবল হয়, কেউ কেউ আবার চলে যায় আর কি। যেমন AR VR সাইলেন্টলি আছে, এটা কোথাও যাচ্ছে না, এটা কিন্তু সিগনিফিকেন্ট হয়ে যাবেই, না হওয়ার কোনো কারণ নাই, কিন্তু মার্কেটটা সামহাউ সিগনিফিকেন্টলি ক্যাপচার করে উঠতে পারতেছে না। বাট ইট ইজ দেয়ার, এটা আমার একটা গ্রো করতেছে, কিন্তু একদম পুরো সব জিনিসকে রিপ্লেস করে ফেলতেছে সেই জিনিসটা দেখা যাচ্ছে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো টেকনোলজি রিলেটেড যে মাইন্ডসেটটা সেটা আছে, এটা থাকবে, এটা গ্রো করতেছে। কিন্তু এখন ইদানিং কালে এই 2021 সালে যেটা খুব ভালোভাবে বোঝা গেছে সেটা হচ্ছে Web3 টেকনোলজি, বা এই রিলেটেড যে জিনিসগুলো আসতেছে এই জিনিসটার সম্পর্কে একটু খুব ভালো গুঞ্জন শোনা যাচ্ছে। এবং আমার ধারণা হচ্ছে এই মুহূর্তে সেই ধারণা হয়তো 6 মাস পরে বা 2 মাস পরে চেঞ্জ হয়েও যেতে পারে। বাট Web3 যে জিনিসটা আছে সেইটা, এটা সম্পর্কে আমার অত এখনো ধারণা নাই, আমি হালকা একটু শেখার চেষ্টা করতেছি, জানার চেষ্টা করছি, মোটামুটি নিউ আর টপিক। বাট এটা আমি যতটুকু ঘাটছি, আর যতটুকু আর সামনে ঘাটার আরো অনেক ইচ্ছা আছে, দরকারও আছে। তো এইটা আমার কাছে মনে হচ্ছে যে নেক্সট 4-5 বছরের মধ্যে সিগনিফিকেন্ট একটা ভেরিয়েশন নিয়ে আসবে এই ওয়েব ডেভেলপমেন্ট টেকনোলজির মধ্যে। আর ছোটখাটো ফ্রেমওয়ার্ক ওগুলো তো চেঞ্জ হবে, আসবে, এটা সেটা যাবে, এটা সেটা আসবে, সেটা তো হবেই। বাট ব্রডার স্কেলে Web3টা এবং হচ্ছে ব্লক চেইনটা টেকনোলজিটা একটু ভালো পিক করবে বলে এই মুহূর্তে আমার মনে হচ্ছে। 6 মাস পরে হয়তো ডিফারেন্ট অন্য কিছু একটা মনে হইতেই পারে।
আচ্ছা ভাইয়া, আমরা বিগিনার হিসেবে বা একটা জিনিস শিখলাম, একটা স্কিল ডেভেলপমেন্ট করলাম, সেটা ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি বলি, ওয়েব ডেভেলপমেন্ট শিখলাম, দেন তো জব মার্কেটের জন্য যাব। এখন ঠিক কতটুকু শিখার পরে গিয়ে আমি নিজেকে মনে করতে পারবো যে আমি একটা জবের জন্য বা একটা ইন্টার্নশিপের জন্য আসলে নিজেকে প্রিপেয়ার করতে পারি? সেই স্টেজটা আসলে কতটুকু পর্যন্ত শিখার পরে হতে পারে? আচ্ছা, এটার কোনো স্পেশাল কোনো সায়েন্স নাই যে কেউ এসে বলতে পারে না এটাই সায়েন্স, সেটা বলা যায় না। বরং এটা একটা আর্টের মতো একটা বিষয় আর কি। তো ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে অথবা এই যে কোনো একটা সফটওয়্যার রিলেটেড জিনিসের ক্ষেত্রে জিনিসটা খুব ইজিয়ার আর কি। ইজিয়ার মিনস হচ্ছে সাপোজ ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে সে সিগনিফিকেন্ট 3টা বা সম্ভব হলে 5টা প্রজেক্ট করছে, যেগুলো আসলে বলার মতো একটা জিনিস, যেখানে সেটা করছে সেটা হইতে পারে। এবং একইভাবে কেউ যদি রোবোটিক্সে করতে চায়, সে 3-4টা বা 5টা রোবোটিক্স রিলেটেড কাজ করছে বা আইওটি রিলেটেড কাজ করছে, বা কেউ যদি হচ্ছে ব্লকচেন রিলেটেড এই 4-5টা জিনিস কাজ করছে এবং কিছু একটা বানাইছে, সেই কোড গুলো তার কাছে তার গিটহাবে বা কোনো একটা জায়গার মধ্যে আছে, একটু যদি কেউ তৈরি করতে পারে, তখন গিয়ে সে হচ্ছে মানে শুরু করতে পারে জব হান্টিং এর কাজটা, যে আচ্ছা আমি জব সার্কুলার দেখা শুরু করব। এখন শুরু করলেই যে এরকম করার দরকার নাই যে আচ্ছা আমি যখন শুরু করছি তখন আমি বারবার ফেরত এসে আবার আবার কাছাকাছি হচ্ছে শিখবো, বা একদিন দুদিন ঘাটার পরে আমি বন্ধ করে দিলাম। সেটা এরকম না করে যে আমি একটা ইনিশিয়াল স্টেজ তৈরি করছি, আমি যা যা শেখা সেটা শিখছি, আমি মিনিমাম 3টা থেকে 5টা রিজনেবল প্রজেক্ট বানাইছি, এইবার আমি জব সার্কুলার দেখা শুরু করলাম, করে আমি গ্যাপ অ্যানালাইসিস করা শুরু করলাম যে আচ্ছা আমি এই জিনিসগুলো জানি, আর ওরা এই টাইপের পজিশন যেটা হয়তো জুনিয়র চাচ্ছে বা ফ্রেশ চাচ্ছে বা ফ্রেশের কাছাকাছি চাচ্ছে, 6 মাস এক্সপেরিয়েন্স বা কিছু একটা চাচ্ছে, ওদের যে রিকোয়ারমেন্ট সেট আছে তার মধ্যে আমি কি কি জিনিস জানি আর কি কি জিনিস জানি না, এই মধ্যে গ্যাপটা কি কি, এরকম আরো 4-5টা। কারণ একটা জব সার্কুলার দেখে এটাকে ডিটারমাইন করা যাবে না, আরো 4-5টা সার্কুলার দেখবে, দেখে সে বুঝবে যে আচ্ছা এই জিনিসটা রিপিট হয়েছে, তার মানে এটা ইম্পর্টেন্ট, অনেকে এটা চায়। ওকে, এটা নিয়ে আমি একটা 1 সপ্তাহ একটু ঘাটাঘাটি করলাম, শিখলাম, কিছু একটা বানাইলাম, মানে আমি একটু রিজনেবল ফিল করতেছি যে না, এটা প্রাথমিক লেভেলে কোনো কাজ দিলে আমি করতে পারবো, তখন এটা আমার রেজুমিতে অ্যাড করলাম। আবার সে দেখলো, অ্যাপ্লাইও করলো 2-1টা, করার পরে আবার আইডেন্টিফাই করার চেষ্টা করলো যে আচ্ছা এই জিনিসটা হয়তো, যে এরা সবাই হয়তো মাই এসকিউএল চাচ্ছে, আমি এটা জানি না ফর এক্সাম্পল। সো মাই এসকিউএল, ঠিক আছে, মাই এসকিউএল কি জিনিস, এটা কিভাবে কাজ করে, এটা রিলেশন কিভাবে কাজ করে, এটা জয়নিং কিভাবে করতে হয়, এটার কি ধরনের নর্মালাইজেশন আছে, ডিনর্মালাইজেশন কি, এটা কেন ইউজ করা হয়, এটা আমি কোনো একটা প্রজেক্টে ইউজ করার চেষ্টা করি, ওখানে ডাটাটাকে হয়তো ইনসার্ট করে এক্সট্রাক্ট করার চেষ্টা করি, জয়েন করার চেষ্টা করি, করে টোরে আমি এটাকে একটু রিজনেবল বুঝতে পারছি, বেসিক যে কোয়ারি গুলো আছে, সিকিউএল আছে, সেই সিকিউএল জিনিসগুলো বুঝলাম, বুঝে এটা আমার রেজুমেতে অ্যাড করলাম, করে আবার দিলাম, অ্যাপ্লাই করলাম। তো আস্তে আস্তে ওই যে ডিমান্ড আছে, ডিমান্ডের সাথে আমার গ্যাপটা আস্তে আস্তে কমে যাবে। 100% মিলবে না, হয়তো 70, 80%, 90% মিলবে। তখনই আসলে সে আসলে করতে 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 নিজেকে আসলে আপগ্রেড করবে, এই মাইন্ডসেটটা থাকা দরকার। ওইটা কখনো ভাবে চিন্তা করার দরকার নেই যে আমি সব শিখবো, শিখার কাজ স্টপ, এখন শুধু অ্যাপ্লাই করবো। ওই মাইন্ডসেটটা রাখলে খুবই ডিফিকাল্ট। রাদার কিছু শিখছি, সিগনিফিকেন্ট একদম শিখবো, শিখার পরে বাকিটা অ্যাপ্লাই করতে 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 আমি শিখতেই থাকবো আর কি। ওই মাইন্ডসেটটা হলে তখন তার জন্য ইজিয়ার হয়। আচ্ছা ভাইয়া, আপনি তো একটা কোম্পানির সিইও হিসেবে আছেন, তো সেখানেও আপনি বেশ কিছু ডেভেলপার হায়ার করেন। তো এই যে ডেভেলপার হায়ার করেন, সেক্ষেত্রে রিক্রুটমেন্টের জন্য আসলে একজন ডেভেলপারের থেকে আপনার এক্সপেকটেশন গুলা কি কি থাকে? ডিপেন্ড করে যে সে কোন লেভেলে। যদি জুনিয়র ডেভেলপার হয়, তাহলে আমি যে জিনিসটাতে ফোকাস করতে চাই যে হচ্ছে যে সে সে মানে ফিগার আউট করতে পারে বা লার্নার, যে আচ্ছা এই জিনিসটা পারি না, তুমি তখন কি করবা, এইরকম কোন একটা প্রবলেম তাকে আমি পার্সোনালি থ্রো করার চেষ্টা করি, যে সে জানে না এটা সে কিভাবে এখন সলভ করবে আর কি। ওইটা আমি দেখতে চাইছি, তার ফিগার আউট করার মেন্টালিটি এবং মাইন্ডসেট আছে কিনা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ সে আসলে গ্রো করতে পারবে না আর কি। তো এই জিনিসটা আমি প্রথমে দেখতে চাই। দ্বিতীয় জিনিস দেখতে চাই যে সে আগে যে কাজগুলো করছে সেগুলাতে সে আসলে নিজের মতো করে কিছু করছে কিনা এক্সট্রা। যে সাপোজ আমি যদি স্কুলেই শিখি, কলেজেই শিখি, অথবা কোনো একটা কোর্সের অংশ হিসেবেই শিখি, শিখার পাশাপাশি সে এক্সট্রা কি করছে, এটা আমি একটু দেখতে চাই। তাইলে সুবিধা হবে কি, তার পার্সোনাল কিউরিয়াস একটা মাইন্ড আছে, কিউরিয়াস একটা মাইন্ড থাকা এবং প্রবলেম সলভিং এর একটা মাইন্ড থাকা। প্রবলেম সলভিং মিনস হচ্ছে কোনো একটা জিনিস আমি জানি না, আননোন কিছু একটা জিনিস ফিগার আউট করার মাইন্ড যদি থাকে, এই দুটো জিনিস যদি থাকে, তাইলেই আমি মোটামুটি হচ্ছে বোঝার চেষ্টা করি যে আচ্ছা একে যদি আমরা হচ্ছে নতুন কোনো কাজ দিই, সেটা ফিগার আউট করার জন্য ঝাঁপায় পড়তে পারবে এবং
সে তার কাজ করতে গিয়ে তার নিজস্ব যদি কোনো একটা জিনিস থিঙ্কিং আছে সেটাকে সে অ্যাড করার মাইন্ডসেট রাখে। এই দুইটা জিনিসই আমি দেখার চেষ্টা করি। বাট যদি আমাদের হায়ারিং প্রসেসটা আরো মানে আমি আমাদের আরো বেশ কয়েকজন টিম মেম্বার টেকনিক্যাল জিনিসগুলো তার একটু ডিটেল দেখে, আমার কাছে আসলে আমি এই 2-3টা জিনিস দেখি। বাট আমাদের অন্যান্য টিম মেম্বাররা তখন টেকনিক্যাল বা আরো জিনিসগুলো স্পেসিফিক কেসগুলো একটু দেখে। বাট আমার কাছে যখন আসে তখন আমি এইভাবে জুনিয়র ডেভেলপারের ক্ষেত্রে এই জিনিসগুলো দেখার চেষ্টা করি। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ ভাইয়া অনেক। আমাদের সময়ও প্রায় শেষ হয়ে আসছে। খুব শর্টে দুই একটা প্রশ্ন করি, যেটা অনেকে আমাদের কাছে প্রশ্নগুলো জানতে চাইছে। খুব কাছাকাছি প্রশ্ন, তাই আমি আপনাকে একবারে করে ফেলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে Yeah. আমার একজন বিগিনার হিসেবে প্রোগ্রামিং শিখাটা কতটা ইম্পর্টেন্ট, এবং ওই প্রোগ্রামের সাথে প্রবলেম সলভিং স্কিলটাই ডেভেলপ করা কতটা ইম্পর্টেন্ট? প্রবলেম সলভিং অবশ্যই ইম্পর্টেন্ট। কারো যদি সময় থাকে তাহলে সে প্রবলেম সলভিং এর সময় দেওয়া উচিত। দিলে ওই আলটিমেটলি আমার যে অ্যান্সার সেটা হচ্ছে যে প্রবলেম সলভিং হচ্ছে ইট ক্রিয়েটস ইউর কাইন্ড অফ লাইক মানে একটা প্রবলেম সলভ করার জন্য ডিফারেন্ট ভাবে চিন্তা করার এবিলিটিটাকে তৈরি করে, একটা ধৈর্য তৈরি করে, সলিউশন বের করার একটা স্কিল তৈরি করে। সো প্রবলেম সলভিং দিয়ে যদি সেগুলোকে অ্যাচিভ করতে পারে তাহলে খুবই চমৎকার হয়। একদম প্রবলেম সলভিং করার যদি সময় না থাকে অথবা প্রবলেম সলভিং ভালো যদি না লাগে তাহলেও হতাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ আমরা যেটা প্র্যাকটিক্যালি দেখি 3rd ইয়ার 4th ইয়ার উঠা পর্যন্ত সিএসসি স্টুডেন্টের মধ্যে মেবি 5%, 10% সাধারণত হয় না যারা প্রবলেম সলভিং করে। বাকিরা কি ডেভেলপার হয় না? অবশ্যই হয়। সো প্রবলেম সলভিং অবশ্যই ভালো, বাট এটা ছাড়া যে আসলে কিছুই করা যাবে না ওটাও চিন্তা করার কোনো কারণ নাই। এটা ছাড়াও করা পসিবল, বাট প্রবলেম সলভিং করলে কিছুটা ইজিয়ার। সো কারো যদি সময় থাকে তার ট্রাই করা উচিত। যদি পারলো অসাম, না পারলে ওরিড হওয়ার কিছু নেই, অন্য যেটা ভালো লাগে সেটা করলেও চলবে। আচ্ছা ভাইয়া, আপনি তো ভাইয়া পাইথন নিয়েও কাজকর্ম করতেছেন বা কাজকর্ম করছেন, সেক্ষেত্রে পাইথনের ইয়াটা আসলে কিরকম হওয়া উচিত? মানে একজন যদি পাইথন শিখে ওয়েব ডেভেলপমেন্টের রাস্তাতে যেতে চায়, বা পাইথন নিয়ে যদি মানে পাইথন প্রোগ্রামিং নিয়ে যদি তার ক্যারিয়ার করতে চায়, সেই ক্ষেত্রে পাইথন ডেফিনেটলি মানে খুবই প্রমিজিং, মানে প্রমিজিং মিনস ওয়ান অফ দ্য টপ ল্যাঙ্গুয়েজ এই মুহূর্তে আর কি। এবং সামনে আরো কতগুলো জিনিসে সেটা আরো বেশি পপুলার হবে আর কি। কারণ কোন একটা জিনিস পপুলার হওয়ার ক্ষেত্রে হচ্ছে তার ইউজেবিলিটিটা, ইউজফুলনেসটা অনেক বেশি সিগনিফিকেন্ট হয়, ইকোসিস্টেমটা অনেক বেশি স্ট্রঙ্গার হইতে হয়, যেটা হচ্ছে ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরির ইকোসিস্টেমটা খুব বেশি রিচ হইলে এবং কোনো একটা ফিল্ডের লোকজন ধরে ধরে এটাকে উঠাই দেয় আর কি। সেক্ষেত্রে পাইথন খুবই খুবই প্রমিজিং আর কি। এবং আমি যখন হচ্ছে 5 বছর আগে কিছু প্রেডিক্ট করছিলাম আমাদের ওই যে অ্যাপটা তৈরি করার জন্য আর কি, একটা প্রেডিক্টের একটা বড় জিনিস ছিল যে পাইথন হয়তো জাভাস্ক্রিপ্টে ক্রস করে যাবে, এবং সেটা কাছাকাছি কিন্তু যাচ্ছে আস্তে ধীরে আর কি। যদিও নাম্বার অফ জবস এখনো এখনো ক্রস করতে পারে নাই, বাট আমার ধারণা হয়তো 10-15 বছর পরে সেটা ক্রস করে ফেলতে পারে, বিকজ অফ রোবোটিক্স, বিকজ অফ আইওটি, বিকজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এইসব জায়গাগুলোতে বা রিসার্চের ক্ষেত্রে পাইথনের ইউজফুলনেসটা একটু বেশি আর কি, বা লোকজন একটু বেশি ইউজ করে আর কি। তো সেই ক্ষেত্রে আজ থেকে 5-7 বছর বা 10 বছর পরে পাইথন সিগনিফিকেন্ট হয়ে গেলেও যাইতে পারে আর কি। তো সেই জন্য পাইথন ডেফিনেটলি একটা প্রমিজিং ল্যাঙ্গুয়েজ এবং বিগিনারদের শেখার জন্য খুবই ইজি একটা ল্যাঙ্গুয়েজ। তো যারা হচ্ছে ক্লাস 7-8 পড়ে তাদেরকে আমি সবসময় রিকমেন্ড করি যে তুমি মন চাইলে সি দিয়ে শুরু করো, আর মন না চাইলে পাইথন দিয়ে শুরু করো। সো পাইথন অনেক বেশি প্রমিজিং অনেকগুলো কারণে, এবং এর ডিমান্ডটা হাই হবে। সো যারা তাদের অনেক সময় আছে পাইথন দিয়ে শুরু করা, যারা লাস্ট মোমেন্টে আছে যে আমি আর 1-2 বছর পরে চাকরি বাকরি শুরু করব, পাইথন দিয়েও কিন্তু চাকরি বাকরি, ওয়েব ডেভেলপমেন্ট, পাইথনের যেটা সবচেয়ে বেশি পপুলার সেটা হচ্ছে জ্যাঙ্গো। জ্যাঙ্গোরও কিন্তু জব মার্কেটে কিন্তু ডিমান্ড আছে এবং লোকজন ইউজ করে। এছাড়া পাইথন দিয়ে ব্যাক এন্ড করার কাজটাও কিন্তু সিগনিফিকেন্টলি ইম্পর্টেন্ট। সো পাইথন দিয়ে কেউ যদি তৈরি করতে চায় ওই আগের পয়েন্টটার মধ্যে চলে আসে, সব রাস্তায় কিন্তু ও কেরিয়ার বা অপরচুনিটি আছে বলে ওই রাস্তাটা এক্সিস্ট করে। কোন রাস্তা যদি অপরচুনিটি না থাকতো ওই রাস্তাটা কিন্তু হারাই যায় আর কি। ওই যে মহেঞ্জোদারো আরো কি কি জিনিস আমরা করছিলাম যে জনপদ হচ্ছে বিলীন হয়ে গেছে, কারণ ওটার এখন ইম্পর্টেন্স নাই। এখন ইম্পর্টেন্স হচ্ছে সাজেকের রাস্তা, এখন ইম্পর্টেন্স হচ্ছে হয়তো আমাদের সেন্ট মার্টিনের রাস্তা, এই জন্য এটা এক্সিস্ট করে। হয়তো আরো কয়েকশো বছর পরে সেটাও তো এক্সিস্ট করবে না, আই ডোন্ট নো। বাট ওইটাই হচ্ছে বিষয় যে ইফ সামথিং এক্সিস্ট ইট হ্যাজ সাম ডিমান্ড, এন্ড ইফ ইউ ওয়ার্ক হার্ড অন ইট ইউ উইল মেক ইট। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা ভাইয়া, একজন জানতে চাইছে যে বুটস্ট্র্যাপ নাকি টেলউইন্ড, কোনটা দিয়ে ওয়েব ডেভেলপমেন্টে আগাবো?
আর যদি বিগিনার্স হয় অবশ্যই আমি বুটস্ট্র্যাপের কথা বলবো। প্রথমত হচ্ছে টেইলউইন্ডের সাথে বুটস্ট্র্যাপটা হচ্ছে খুব কুইকলি পিক আপ করা যায়, কুইকলি বানাই ফেলা যায়। এর পাশাপাশি হচ্ছে টেইলউইন্ড অনেক বেশি প্রমিসিং। হয়তো আজ থেকে 4-5 বছর পরে টেইলউইন্ড হয়তো বুটস্ট্র্যাপকে ওভারকাম করেও করে ফেলতে পারে, না করলেও না করতে পারে, সেটা সময় আসলে বোঝা যাবে। বাট এখনো পর্যন্ত ইউসেজ হোক, ইজি টু অ্যাডাপ্টের ক্ষেত্রে হোক অথবা প্রোডাক্টিভিটির ক্ষেত্রে হোক, কুইকলি কম্পোনেন্ট গুলো ধরে ধরে ইউজ করার ক্ষেত্রে বুটস্ট্র্যাপটাকে আমি অবশ্যই আগে রিকমেন্ড করবো। আগে বুটস্ট্র্যাপটা শিখো, ভালো করে বুঝো, তারপরে টেইলউইন্ডটাকে দেখে রাখো। এটা আমার এই মুহূর্তে রিকমেন্ডেশন। তো এটা হইলেই ভালো হবে। আর যখন সে অ্যাডভান্সড হয়ে যাবে, যে আমি অলরেডি 2-4 বছর কাজ করছি, আমি একটা কাস্টম সিস্টেম তৈরি করতে চাই, নিজস্ব কম্পোনেন্ট লাইব্রেরি বানাইতে চাই, সেক্ষেত্রে টেইলউইন্ড। বাট বিগিনার্স হিসেবে গো ফর বুটস্ট্র্যাপ 5, ওটাকে শিখে ফেলো, টেইলউইন্ডটা দেখে রাখো। আচ্ছা ভাই, আপনার আমরা অনেকটুকু চলে আসছি, লাস্ট এন্ড ফাইনাল কোয়েশ্চেন একটাই করি, সেটা এটা আমার পক্ষ থেকে, আমার পার্সোনাল পক্ষ থেকে প্রশ্ন। আপনি তো অনেকগুলো জিনিস নিয়ে আছেন, একটা কোম্পানি রান করতেছেন, নিজের একটা জব আছে, এছাড়াও আরো অনেক ধরনের কাজে আমি আপনাকে ইনভলভ থাকতে দেখি, নিজের ফ্যামিলি, একটা ছোট বেবি আছে, সবকিছু মিলে আসলে টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করেন? টাইম ম্যানেজমেন্ট যেমন হচ্ছে অনেকগুলো জিনিস, অর্গানাইজেশন রিলেটেড জিনিসগুলো হচ্ছে ইটস গোজ টু আওয়ার টিম মেম্বার্স, মানে অল ক্রেডিট গোজ টু দ্যাম আর কি। কাজ আমাকে খুব বেশি এটা কাজ করা লাগে না, আমি সেখানে শুধুমাত্র ইনস্ট্রাক্টর। তার মানে আমার রোলটা হচ্ছে ইনস্ট্রাক্টর, অর্থাৎ ভিডিও রেকর্ড করা, টিউটোরিয়াল গুলো দেখানো, সেই জিনিসগুলো করা। আর ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অনেক মোস্ট অফ দ্য কেসে আমাদের টিম মেম্বাররা ডিসিশন মেক করে ফেলে তাদের মতো করে। তাদের ওই ফ্রিডম বা ইন্ডিপেন্ডেন্স আছে যে তারা তাদের মতো করে ডিসিশন মেক করবে, এন্ড দে আর অ্যালাউড টু মেক মিস্টেক্স। যতক্ষণ পর্যন্ত ওরা মিস্টেক্সটা বুঝার পরে সেটাকে আবার কারেক্ট করে ফেলে, দে উড বি ফাইন আর কি। তো ওই কারণে অর্গানাইজেশন ওয়াইজ আমাকে খুব বেশি চিন্তা করতে হয় না। যে কাজ করা সেটা টিমরাই, তারা নিজেরাই ম্যাক্সিমাম কাজগুলো করে ফেলে। পার্সোনাল টাইমের ক্ষেত্রে হচ্ছে আমার সাধারণত মর্নিংটা চলে যায় হচ্ছে আমার অর্গানাইজেশন রিলেটেড কাজ, আফটারনুন বা ওই সময়টা সন্ধ্যা পর্যন্ত চলে যায় হচ্ছে অর্গানাইজেশন, মানে আমার জব রিলেটেড কাজ, এবং সন্ধ্যার দিকে যে কাজগুলো থাকে সেই জিনিসগুলো কম্বিনেশন অফ ফ্যামিলি অ্যাজ ওয়েল এজ হচ্ছে কিছু আবার মানে এখানে যখন হচ্ছে সন্ধ্যা হয়ে যায়, বাংলাদেশ তখন সকাল, তারপরে সকালে কিছু স্ক্রাম বা কিছু ডিসিশন মেকিং এই জিনিসটা থাকে। এবং এটা পসিবল হওয়ার বড় কারণই হচ্ছে যে extremely supporting people around me, including my wife, the kid, as well as my team member. So I'm extremely lucky. I'm extremely grateful to them. তাদের এই কোলাবোরেশন, তাদের সেই সাপোর্ট, তাদের সেই ডিরেকশন, তাদের গাইডলাইনের কারণে মনে হয় যেন কাজগুলো আমি করতেছি, বাট অ্যাকচুয়ালি কাজগুলো তারাই করতেছে। আই এম জাস্ট পার্ট অফ ইট, আই এম হ্যাপি টু বি পার্ট অফ ইট। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ঝংকার ভাই, আপনি আমাদেরকে এত ব্যস্ততার মধ্যেও আপনার লাস্ট আনসারে বোঝা যাচ্ছে আপনি আসলে সকাল থেকে রাত পর্যন্ত কি পরিমাণ ব্যস্ত থাকেন বিভিন্ন কাজ নিয়ে। তার মধ্যে আপনি আমাদেরকে এতটুকু সময় দিতে পেরেছেন বলে আমরা আপনার কাছে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর ভাইয়া, আমাদের প্রতিটা সেমিনারের শেষে আমরা হচ্ছে যে, যেহেতু অনলাইনেই হয়, তো সবাইকে আমরা অনুরোধ করি হচ্ছে তাদের ক্যামেরাটা ওপেন করতে এবং কিছু স্ন্যাপ নিয়ে রাখি আমাদের ফিউচার ডকুমেন্টেশন এবং আদার্স কাজের জন্য। আমি সকল পার্টিসিপেন্টকে অনুরোধ করব তাদের ক্যামেরাটা ওপেন করার জন্য। আমরা কিছু স্ন্যাপ নিয়ে রাখবো, কাইন্ডলি যদি সবাই ক্যামেরাটা ওপেন করেন। সিয়াম, হয়েছে? জি ভাই। আচ্ছা, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আহ আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ঝংকার মাহবুব ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবং আমাদের সাথে তার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করে আমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আশা করব তার এই গাইডলাইন্স গুলো আমাদের সবারই জীবনে অনেক বড় ইম্প্যাক্ট ফেলবে, আমরা সেই ধরনের গাইডলাইন্স গুলো ফলো করে সামনে এগিয়ে যেতে পারবো।
আর আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার কো-হোস্ট মেট আসিফুর রহমানকে, যে আমার সাথে এতক্ষণ ধরে জিনিসটা কন্টিনিউ করে নিয়ে যাওয়ার জন্য। এছাড়া সকল পার্টিসিপেন্টকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। ঝংকার ভাই যদি আমাদেরকে লাস্ট মোমেন্টের জন্য কিছু বলতে চান। তো লাস্ট মোমেন্ট আমি একটাই জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে ইয়েস, আমাদের সবার লাইফের জন্য বা কেরিয়ারের জন্য আমাদের একটা কিছু সেট করে কিছু একটা স্টার্ট করাটা দরকার, এটার জন্য চিন্তা ভাবনা করা অবশ্যই দরকার। বাট এর পাশাপাশি একটা জিনিস চিন্তা করতে হবে যে নাথিং ইজ অ্যাবসলিউটলি নেসেসারি ফর ইয়োর লাইফ, যে আচ্ছা এই জিনিসটা আমার লাইফে লাগবেই, না হলে দুনিয়া চলবেই না, বা অমুক দিনের মধ্যেই হইতে হবে, এটাও চিন্তা করার কোনো কারণ নাই। রাদার টেক ইট ইজি, চেষ্টা করো, কোন একটা জিনিস হবেই। অনেক ক্ষেত্রে যতটুকু তুমি এক্সপেক্ট করবা তার চেয়ে বেশি সময় লেগে যাবে। অনেকেরই ক্ষেত্রে 2-4 জন একটু ভালো করে ফেলবে, বাট বা 20-30% ভালো করবে, কারণ বাকিদের একটু সময় লাগবে। সো ধৈর্য থাকতে হবে, সাহস থাকতে হবে, এবং ওই মাইন্ডসেটটা থাকতে হবে যে নাথিং ইজ অ্যাবসলিউটলি নেসেসারি। সেটা হইতে পারে যে আচ্ছা অমুক পার্সনটাই আমার লাইফে আসতে হবে, বা অমুকে আমাকে গালি গালি দিল কেন, বা অমুকে আমার সাথে বাজে আচরণ কেন করলো, বা আমার যেটা পাওয়ার অধিকার এটা আমাকে কেন কেড়ে নিল আর কি। তো এগুলাকে ওভার থিঙ্ক করা যাবে না। নাথিং ইজ অ্যাবসলিউটলি নেসেসারি ফর ইউর লাইফ। বি প্র্যাকটিক্যাল, হ্যাভ পেশেন্স, এবং কিপ ওয়ার্কিং হার্ড। তাইলে ইউ উইল মেক ইট। হয়তো সেটা আজকে হবে, না হলে 1 মাস পরে হবে, না হলে 6 মাস পরে হবে, বাট দুনিয়া কোনো কিছুই আসলে কিছুর জন্য আটকে থাকবে না। ওই মাইন্ডসেটটা রাখো, টেক ইট ইজি, প্যারা নেওয়ার দরকার নেই, চিল আউট এন্ড ইউ উইল মেক ইট। থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভরাত্রি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া।